ছোট্ট ভাই আপুরা, তোমরা যারা এই মুহূর্তে পড়ালেখা করছো, তোমরা এক এক করে তোমাদের সমস্যাগুলো চাইলে আমাকে সরাসরি ভয়েসের মাধ্যমে জানাতে পারো যে ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে। অথবা তোমরা চাইলে প্রশ্ন কমেন্ট চ্যাট সেকশনে দিতে পারো। ওকে। আমি জাস্ট শুরুতে কয়েকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নেই। সেটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ 20 দিন, আগামী 20 দিন একটা আইডিয়াল প্রস্তুতির জন্য কি করা উচিত আমি তোমাদেরকে সেইটা ক্লিয়ারলি বলে নেই। ঠিক আছে? সবাই আমার কথা আগামী 5 মিনিট মন দিয়ে শুনবা। এই 5 মিনিট আমি সবার জন্য বলবো। তারপরে প্রত্যেকের স্পেসিফিক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভয়েসে বলা যাবে, আমি ভয়েস আনমিউট করার সুযোগ দিব। তোমরা যারা জুমে জয়েন করেছো, আমি চেষ্টা করবো তোমাদের সাথে সরাসরি কথা বলার। শুরুতে আমি একটু ওভারঅল বলে নিই, তাহলে আমাদের আলোচনাটা হ্যাজার্ড হবে না। হ্যাঁ, আমাদের আলোচনাটা পরিষ্কারভাবে তোমার এটা কাজে লাগবে। 1 নম্বর কথা, এই মুহূর্তে আজকে 24শে ডিসেম্বর, মেডিকেল ভর্তি পরীক্ষা 17ই জানুয়ারি। আমি যদি ধরে নেই আমাদের কাছে সময় আছে 23 দিন। এই মুহূর্তে এই মুহূর্তে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশ নিতে চাও তাদের প্রিপারেশন 3 রকম হতে পারে। একদল আছে যারা কিনা নিয়মিত মডেল টেস্টে 80+ মার্ক পাচ্ছে, এটা হলো একটা দল যারা 80+ মার্ক পাচ্ছে। আরেকটা দল যারা কিনা 60 থেকে 80-র মধ্যে নিয়মিত ঘোরাঘুরি করে, একদিন 65, একদিন 75, একদিন 78, আবার একদিন 62, আবার একদিন 70, যাদের মার্কটা 60 to 80-র মধ্যে ঘোরাঘুরি করে। আবার তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের মার্ক কিনা 60-এর নিচে, নিয়মিত পরীক্ষা দাও, মার্ক হয় 50, 50 থেকে 60-এর মধ্যে। আর যারা 50-এর নিচে বা 50-এর একদম নিচে, তাদেরকে নিয়ে আসলে খুব বেশি এই মুহূর্তে শেষ 20 দিনে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই আসলে। হ্যাঁ, তাহলে আমি তিন ধাপে আলোচনা করব: 80+, 60 to 80, এবং যাদের মার্ক 60-এর নিচে। তো প্রথমে কাদের জন্য? যারা 50 থেকে বা 45 থেকে 60 যাও, 60 থেকে 80 যারা পাশ করছো তাদের জন্য বলা যেতে পারে। যাও 40 থেকে 60, 60 থেকে 80, 40 থেকে 80 এবং 80-র উপরে, এই তিনটা গ্রুপের প্রস্তুতি আগামী 20 দিন কেমন হওয়া উচিত। তো আমি আমার সেকশনটার উদাহরণ তোমাকে দিই। আমি জাস্ট আমার জার্নিটার কথা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা রিলেট করতে পারবে। তারপর প্রত্যেকের প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি 2012 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। আমি আমার কোচিং এর পরীক্ষাগুলোতে আমার গড় মার্ক ছিল 81, 82, 83, এটা আমার গড় মার্ক। আমি নিয়মিত যে 90 পেতাম ব্যাপারটা তা না, তবে আমার মার্ক সবসময় কোনোদিন 85 পেতাম, কোনোদিন 80 পেতাম, কোনোদিন 75 পেতাম। তো আমার গড় মার্ক ছিল 83, 81, 82। মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি দিন শেষে আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক পেয়েছিলাম 83। পুরো কোচিং জুড়ে আমার যে গড় মার্ক 81, 82, 83, আর আসল ভর্তি পরীক্ষায় আমি হুবহু সেই মার্কটাই পাই। ঠিক আছে? তো এইটা আমাকে কনফিডেন্ট দিত যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা যাই হোক, যত কঠিন প্রশ্ন হোক, হয়তো বা আমি 80-র ঘরেই, 80-র চেয়ে খুব বেশি না পেলেও 80-র কম পাবো না, এটা আমাকে একটা আত্মবিশ্বাস দিত। এখন এইরকম অনেকেই আছে যারা নিয়মিত 80-র ঘরে পায়। তাদের জন্য আমার যেটা পরামর্শ, এই পরামর্শটা কিন্তু তাদের জন্য যারা নিয়মিত 80 পাচ্ছ, তাদের জন্য আমি যেটা বলবো যে প্রিয় ভাইয়া বা আপুটা, শেষ 20 দিন তোমার কাজ হলো পুরোপুরি মাথা ঠান্ডা রাখা এবং নিজের উপরে ওভার বার্ডেন না নেওয়া। কোনোভাবেই নিজের উপরে এমন কিছু চাপিয়ে না দেওয়া যেটা তুমি পারফর্ম করতে পারবা না। মেডিকেল ভর্তি পরীক্ষা দিন শেষে একটা পাবলিক পরীক্ষা, যেই পাবলিক পরীক্ষায় 40 মার্ক হলো পাস মার্ক, এবং 40 মার্ক যদি অনেকে না পায় তাহলে অনেকে প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারবে না। সেই জন্য প্রশ্নটা সবসময় স্ট্যান্ডার্ড হবে, যেখানে 1 লক্ষ বাচ্চা পরীক্ষা দিলে একটা হিউজ পরিমাণ বাচ্চাকে পাস করানোই হবে, বা করানোই হবে বলতে পাস করবেই এমন ভাবেই প্রশ্ন বানানো হবে। তো তোমরা যারা নিয়মিত কোচিং এর পরীক্ষাগুলোতে 80+ মার্ক পাচ্ছ, শেষ 20 দিন আমি বলবো না যে তোমরা আহামরি কিছু করে ফেলো। এতদিন ধরে যা পড়েছো শুধু সেগুলাই রিভাইজ করো। আমি আবারও বলবো, এতদিন ধরে যা পড়েছো জাস্ট সেগুলো রিভাইজ করো। নতুন কোনো কিছুর খোঁজে এই মুহূর্তে যাওয়ার দরকার নাই। নতুন কোনো কিছু পড়ার দরকার নাই। যারা নিয়মিত কোচিং এ ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, কোচিং এ অনেক ভালো মার্ক পায়, তারা দেখা যায় শেষ মুহূর্তে ভাবে যে যদি তারা মাথায় অনেক রকম চিন্তা আসে, যদি প্রশ্ন অনেক কঠিন হয়, যদি আমার এই বই থেকে পড়তে হয়, সেই বই থেকে পড়তে হয়। তাদের জন্য আমার সাজেশন হলো যে এতদিন ধরে যা পড়েছো এতদিন ধরে যা পড়েছো এর এগুলোই শুধু রিভাইজ করবা, নতুন কিছু নিজের উপরে অ্যাড অন করবা না। অ্যাড অন করবা কোনটা? আন্তর্জাতিক পোর্শনটা।
আন্তর্জাতিক পোর্শনটা শুধু অ্যাড অন করতে হবে, কারণ এটা সিলেবাসে সবাইকে অ্যাড অন করতে হবে। তাহলে এই পরামর্শটা কাদের জন্য দিলাম? যারা 80+ পাবে, পাচ্ছ নিয়মিত, তাদের জন্য। যে প্রথম হতাশ হওয়ার তো সুযোগই নাই, আশা হারানোর তো সুযোগই নাই, যে আত্মবিশ্বাস আছে সেটাই রাখতে হবে, অতি আত্মবিশ্বাসী হওয়া যাবে না, এবং ওভার বার্ডেন করা যাবে না নিজেকে। 2 নাম্বার, যেইটা কিনা সবচেয়ে বেশি স্টুডেন্ট এইখানে, যে এই মুহূর্তে যতজন এই ক্লাসটা দেখবে ভবিষ্যতে, আমি গ্যারান্টি দিলাম বেশিরভাগই কিন্তু এইরকম স্টুডেন্ট। 60 থেকে 80, 60 থেকে 80, তোমরা যারা 60 থেকে 80-র মধ্যে আছো, প্রিয় ভাইয়া আপুরা, তোমরা যারা প্রতিদিন কষ্ট করে পড়ালেখা করে পরীক্ষা দিচ্ছ, আমি বড় ভাই হিসাবে বললাম, ইনশাল্লাহ তোমরা যারা প্রতিদিন নিয়মিত কষ্ট করে পড়ালেখা করছো, পরীক্ষা দিচ্ছ, তারা যদি আগামী 20 দিন এটা চালু রাখো, চান্স পেয়ে যাবা। সবাই মনে মনে বলে আমিন। যারা প্রতিদিন অনেস্টলি পড়ালেখা করছো, 60 to 80 মার্ক পাচ্ছ কোচিং এর পরীক্ষায়, সেটা আমাদের এসিএস এর কোচিং হোক, অন্য যে কোনো অফলাইন কোচিং হোক, অনলাইন কোচিং হোক, যেখানেই করছো, তুমি যদি অনেস্টির সাথে প্রতিদিন পড়তে থাকো এবং চেষ্টা চালায় যাও, তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পাবাই। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিলাম, যদি তোমার মধ্যে অনেস্টিটা থাকে, চেষ্টাটা থাকে, পরিশ্রমটা থাকে। ঠিক আছে? ওকে, ফাইন। এখানে হোয়াইট বোর্ড চলে আসলো কেন? অটোমেটিক। আচ্ছা, ফাইন। আচ্ছা, কেউ একজন, অনামিকা হোয়াইট বোর্ড, ফারহানা হোয়াইট বোর্ড অন করেছে, আমি ওদের শেয়ার অপশনটা অফ করে দিচ্ছি। ওয়েট ফর এ হোয়াইল, কেউ একজন হোয়াইট বোর্ড অন করে দিয়েছে। আমি আসলে সিকিউরিটি লাইভটা শুরু করার সময় এগুলো অফ করে দেই নাই, তো ভুল করে কেউ একজন হোয়াইট বোর্ড অন করেছে, সেটাই শোনা। আচ্ছা, ফাইন। চ্যাট অপশনটা খোলা থাকবে, জাস্ট স্ক্রিন শেয়ার করার সুযোগ নাই, শুধু চ্যাট অপশন, এবং নিজের নাম রিনেম করতে পারবা আপাতত। ওকে, ফাইন। তো 60 to 80, তোমরা যারা আছো 60 থেকে 80, অসংখ্য সমস্যা দেখা দিবে, প্রত্যেকটা সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমার যেটা সাজেশন, আগামী 20 দিন 60 to 80, ভাইয়া আপুটা, মনে রেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় আবারও বলছি, হয়তোবা যে কোনো একটা পেপারের প্রশ্ন একটু কঠিন হবে। সেটা বায়োলজি হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, কিন্তু যেটা কঠিন হবে ওটা সবার জন্য কঠিন, ওইটা দিয়ে কিন্তু বিবেচিত হবে না। ধরো গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি প্রশ্নটা কঠিন হয়েছিল, তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কারা বানায়? মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বানায় হলো প্রফেসররা, মেডিকেল কলেজের প্রফেসররা। এখন আমরা জানি না এক্স্যাক্টলি কোন প্রফেসররা প্রশ্ন বানায়, এটা মেডিকেল স্বাস্থ্য অধিদপ্তর খুব গোপনীয়তার সাথে রক্ষা করে আসছে। তো আমি ধরে নিচ্ছি যে একই রকম গত বছর যিনি বায়োলজি প্রশ্ন করেছেন, এবছর তিনি যদি বায়োলজি করেন, তাহলে বায়োলজিটা গত বছরের মতো কিছুটা অ্যাটিপিক্যাল হবে, যেটাকে আমরা কঠিন বলি। তিনি যদি এবার কেমিস্ট্রি করেন, তাহলে কেমিস্ট্রিটা একটু কঠিন হতে পারে। তিনি যদি এবার ফিজিক্স করেন, তাহলে ফিজিক্সটা একটু অ্যাটিপিক্যাল হতে পারে, তাই না? তো কে বাকি গত গত বছর বাকিরা যারা প্রশ্ন করেছিলেন ফিজিক্স বা কেমিস্ট্রি, তাদের প্রশ্ন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল, তাই না? আমরা যেরকম প্রশ্ন কোচিং এ প্র্যাকটিস করাই সেই রকমই। তো ধরে নিতে হবে যে যে কোনো একটা 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 সাবজেক্টের কয়েকটা প্রশ্ন, আহ, হয়তো বা 5টা বা 5টা প্রশ্ন সর্বোচ্চ তোমার অচেনা আসবে, কিন্তু সেইটা কিন্তু তোমার চান্স নির্ধারিত করবে না। খেয়াল করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ, অচেনা মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়েও জানতে পারবা না, বা পারবা না এরকম 5টা। আমরা তোমাদেরকে কত পড়ালাম, তুমি গত 2 বছর 2.5 বছর ধরে কত পড়লা, কিন্তু এত পড়ার পরেও দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে গিয়েও 5টা প্রশ্ন পাবা, যেটা তুমি কমন পাচ্ছ না। এই 5টা প্রশ্ন তোমার কমন আসে নাই। বুঝাতে পারলাম? এটা কোনো কিছুতেই কমন আসবে না। এসেনশিয়াল 500 কেন, বই পড়েও তুমি এত পড়ালেখা করে দেখা যাবে যে 5টা প্রশ্ন আনকমন আসলো। এই 5টা প্রশ্নের জন্য তোমার চান্স মিস হবে না। আমাদের লক্ষ্য চান্স সিকিউর করা। ক্লিয়ারলি শোনো, চান্স পেতে হলে বইয়ের ওই ছকগুলো, যেগুলোকে আমরা বলি টনটনা মুখস্থ, যেগুলোকে আমরা 7 স্টার দেই, 3 স্টার দেই, যেগুলোকে আমি এসেনশিয়াল 500-তে গুছিয়ে দিয়েছি, এসেনশিয়াল 500 নোট বইটাই পড়তে হবে ব্যাপারটা তা না, কিন্তু ওই টপিকগুলা মূল বই থেকে ঝরঝরা টনটনা করেছো কিনা। যদি করে থাকো, তাহলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার প্রস্তুতি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই টপিকগুলাও তুমি জানা জিনিস ভুল করতেছো কিনা। তুমি কি এখনো ওইগুলাও ভুল করছো কিনা, তুমি কি এখনো ওগুলো ভুল করছো? তাহলে যদি এখনো ওগুলো ভুল হয়, তাহলে আগামী 20 দিন গুরুত্বপূর্ণ টপিকটি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আবারও বলছি, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমাকে তুমি যদি বলো যে ভাইয়া একটা উদাহরণ দেন যে কোনটা গুরুত্বপূর্ণ, তুমি সম- জীববিজ্ঞানের ধরো সমন্বয় এবং নিয়ন্ত্রণ কত বড় চ্যাপ্টার, সমন্বয় এবং নিয়ন্ত্রণ কত বড় চ্যাপ্টার, 30 40 50 60 পেজের চ্যাপ্টার, এত বড় চ্যাপ্টারে কতগুলো লাইন আছে দাগানো। কিন্তু আমাকে যদি বলো ভাইয়া আমাকে 3টা জিনিস বলেন, যে 3টা জিনিস আমি পড়বো, আমি তোমাকে বলবো করটিক স্নায়ুর ছকটা পড়ো। আমি তোমাকে বলবো, বা 5টা জিনিস বলেন, করটিক স্নায়ুর ছকটা পড়ো, মস্তিষ্কের কাজের ছকটা পড়ো, হরমোনের ছকটা পড়ো, কানের
চোখের কাজের একটা ছক আছে, এইটা পড়ো। এই চারটা জিনিস তোমার যদি এখনো ভুল হয়, তাহলে সত্যি কথা যেটা, তোমার প্রস্তুতিটা ভালো হয় নাই, তোমার প্রস্তুতিটা ভালো করতে হবে। যারা এখনো এই টপিকগুলো ভালো মতো পড়া হয়নি, এই টপিকগুলোতে কেমিস্ট্রি করে আসলে ভুল করো, আমি আবারও পরামর্শ দিব, যারা 60 থেকে 80-র মধ্যে এই রেঞ্জের, গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দিতেই হবে। আবারও বলছি, শেষ মুহূর্তে আমি, খেয়াল করো, 12 বছর ধরে এই ফিল্ডে আছি, 12 বছর। আমি নিজে তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, নিজে তোমার মতো মডেল টেস্ট পরীক্ষা দিয়েছি, তোমরা এখন যে মডেল টেস্টগুলো দিচ্ছ, নিজে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিয়েছি। আবারও বলছি, গুরুত্বপূর্ণ জিনিস পড়ে যাও। যেটা আনকমন আসবে, সেটা সবার জন্য আনকমন, সেইটা না পারলে চান্স মিস হবে না। ওই 500টা টপিক যে আমি গুছিয়ে দিয়েছি, ধরো নাম দিয়েছি 500, কিন্তু ওর মধ্যে টপিক এক্স্যাক্টলি কিছু কম বেশি হবে, কিন্তু ওই টপিকগুলো টনটনা টনটনা, ওইগুলো সব সব পারতে হবে। এটাই বাস্তবতা। কেউ যদি আমাকে বলো ভাই ওইগুলোও ভুলে যাচ্ছি, তাহলে তোমার কাছেই আমি মাফ চেয়ে নিচ্ছি, তোমাকেই থ্যাংক ইউ সো মাচ বলতে আমাকে বাধ্য হতে হবে। এই টপিকগুলো পুরোপুরি সলভ করতে হবে। এইগুলো থেকে প্রশ্ন আসলে ভুল করা যাবে না। আমি তোমাকে বললাম 75-এর মধ্যে 60 মার্ক, দেখবা এইখান থেকেই প্রশ্ন আসছে। তুমি 75-এ 60-এ 60 পাও, ইংলিশে 25-এ 10 পাও, জিকেতে 10-এর মধ্যে 5 পাও, ভাই 75 মার্ক হবে তোমার 100-র মধ্যে। 75 মার্ক, 75 মার্ক মানে তুমি ঢাকার মধ্যে কোনো একটা মেডিকেলে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, বুঝতে পারলেন, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে ঢাকার মধ্যে একটা মেডিকেলে চান্স পেয়ে যাবা 75 মার্ক পেলে। যদিও 75 মার্কে ভালো একটা মেডিকেলে চান্স তো হবে। যারা এই মুহূর্তে 40 থেকে 80-র মধ্যে আছো, আবারও বলবো, পৃথিবীর সব পড়া সম্ভব না আগামী 20 দিনে। কতটুকু পড়বো, কোনটা পড়বো, এইটা আমি গুছিয়ে দিয়েছি। আবারও বলছি, এইটাতেই ফোকাস করো, 100-এ 100 এটাতেই ফোকাস করো। যারা 40 থেকে 80 রেঞ্জে আছো, তাদের জন্য এটাই প্রযোজ্য। এবং যারা 80+ পাচ্ছ, তারা নিশ্চয়ই এগুলো ভালো করে পড়ছো বলেই পরীক্ষায় 80+ পাচ্ছ, না হলে তারা এটা পেতো না। এটাই সত্য কথা। ঠিক আছে, তো আমি আমার বর্ণনা শেষ করলাম। আমি সিলেবাসটা আবার ঠিক করে দিলাম, আগামী 20 দিন একই জিনিস বারবার রিভাইজ করবা, কোনো সমস্যা নাই। খুব কঠিন টপিক যেটা জীবনও পড়া হয় নাই, সেটা আগামী 20 দিনে পড়ার দরকার নাই, আন্তর্জাতিক ছাড়া। এবার আমি একটা একটা করে তোমাদের প্রশ্ন নিব, তোমরা চাইলে দু একজনের সাথে কথা বলতে পারি। যারা 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 কথা বলতে চাও একটু হ্যান্ড রেজ করো, আমি তাদেরকে আনমিউট করে দিচ্ছি। ঠিক আছে, তার আগে ফেসবুকে যারা কমেন্ট করছো, দু একজনের, গত বছর দেখেছিলাম 23 ব্যাচে লাস্ট মুহূর্তে আপনি সব অধ্যায় রিভিশন ক্লাস নিয়েছিলেন। আহ, আমি আসলে, এটা তোমাদের অনেকেরই দাবি, তোমাদের এখানে অনেকেরই দাবি যে আমি শেষ মুহূর্তে রিভিশন ক্লাস নেই। খুব ভালো হতো সবগুলো রিভিশন ক্লাস নিতে, কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি এক্স্যাক্টলি ডিটেইল রিভিশন ক্লাস নেওয়ার মতো, প্রথম কথা হচ্ছে যে সরকার তো একটা বিধিনিষেধ জারি করছে। আর জানুয়ারি মাসে প্রথম 1-2 সপ্তাহে আমি নিজেই একটা বড় পরীক্ষার মধ্যে আছি। সেই জন্য আলাদা করে 2-3 ঘন্টা রিভিশন ক্লাস নেওয়া আমার জন্য খুব, মানে রিভিশন ক্লাস নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, পলাশ সেটা চেয়েছিল। আর পিডিএফ ইনভার্সন গুলো পড়ছি, মেইন বই থেকে পড়ছি না, তাহলে হবে কি, আমার পিডিএফটা দেওয়াটা, পিডিএফটাই পড়ো বা মেইন বই থেকে পড়ো, পড়লেই হয়েছে। দিন শেষে কথা হলো ব্রেনের মধ্যে তোমার ইনফোটা ঠিক মতো ঢুকছে কিনা। ওকে ভাই, পিডিএফ এর লিঙ্ক গুলো দিলে ভালো হতো, কেমিস্ট্রি কম পারি। ওকে, 26-এর কোর্স আনবেন নাজমুস সালেহিন। 26-এর কোর্স তুমি পাবা জানুয়ারি, নতুন বছর নতুন করে 26-এর ক্লাস শুরু হবে। 26-এ যারা এখানে যুক্ত হয়েছো তাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম, নতুন বছর নতুন করে 26-এর ক্লাস শুরু হবে। ওকে, ঠিক আছে, যারা হাত তুলেছো তাদের তাদের সাথে আমি একটা একটা করে সুযোগ দিতে চাই। একই রকম সমস্যা যদি সবার হয়, তাহলে আর নতুন করে এক প্রশ্ন বারবার করা দরকার নেই। আমি সুযোগ দিব সুমাইয়া আক্তার লাবিবা। লাবিবা বলো আপু, শুনছি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলো আপু, শুনছি। ভাইয়া এখন তো হচ্ছে গিয়ে মোটামুটি তো সব পড়াই হয়েছে, বাট আমার কোশ্চেন হচ্ছে যে মানে রিভিশনটা কিভাবে দিব, মানে প্রতিদিন কি মানে স্পেসিফিক একটা চ্যাপ্টার করে পড়বো? মানে জিকে আর ইংলিশ তো মানে থাকছে রেগুলার, বাট সাথে কি মানে একটা চ্যাপ্টার করে মানে একটা সাবজেক্ট করে পড়বো, নাকি মানে অনেকগুলো সাবজেক্ট, যেমন মানে প্রত্যেকটা সাবজেক্টের কি এক একটা চ্যাপ্টার বা এরকম করে? আচ্ছা লাবিবা, তুমি কোথা থেকে বলছো? মানে রিভিশনটা আর কি ভাইয়া, মানে কিভাবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে মিউট করে দিচ্ছি বাবা। ঠিক আছে, তো লাবিবার যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমাদের অনেকেরই হতে পারে। এটার উত্তরটা আমার কাছে পরিষ্কারভাবে শুনে নাও। রিভিশন কিভাবে দিব? আমার নিজেরই পরীক্ষা আছে আগামী সপ্তাহে। এখন দেখো, আমি নিজেও পড়তেছি এবং আমি নিজেও রিভিশন করতেছি। রিভিশন এইটা সম্পূর্ণ ব্যক্তিগত অ্যাপ্রোচ।
এখানে এই মুহূর্তে যদি 200 স্টুডেন্ট সরাসরি লাইভে থাকো ধরো, তাহলে এই 200 স্টুডেন্ট 200 ভাবে রিভিশন দিবে। রিভিশন দেওয়ার কোনো আদর্শ স্টাইল নাই লাবিবা, এটার কোনো আদর্শ স্টাইল নেই। কারণ ভাইয়া কেন আদর্শ স্টাইল নাই, কারণ ধরো সবগুলো কোচিং পরীক্ষা নিচ্ছে, অফলাইন হোক অনলাইন হোক। এখন ধরো তুমি এক প্যাটার্নে রিভিশন দিলা, যে তুমি আজকে 2টো চ্যাপ্টার পড়বা, 5টা চ্যাপ্টার পড়বা, এইভাবে রিভিশন করলা। এইভাবে রিভিশন করে কালকের পরীক্ষায় গিয়ে তুমি কি করলা, ভালো করতে পারলা না, তোমার মন খারাপ হয়ে গেল, তুমি ভাবলে যে এভাবে পড়ালেখা করে লাভ হচ্ছে না। আবার অনেকেই এটাকেই ভালো ধরে নিবে যে আমি আজকে 5টা চ্যাপ্টার পড়বো, আগামী 11 দিনে প্রত্যেকদিন যদি 5টা করে চ্যাপ্টার পড়ি, তাহলে 11 দিনে 55টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, আমি এই স্টাইলে আগাবো, কোচিং এ কোন মার্ক পাবো, এইটা এইটা আমার দেখার বিষয় না। যদি তাই হয় তাহলে এই স্টাইল আগানো যেতে পারে। তো এটার কোনো স্ট্যান্ডার্ড তো নাই যে এক একজন এক একভাবে রিভিশন দিবে। তবে তুমি যদি বলো যে ভাইয়া আপনি কিভাবে রিভিশন দেওয়াটা প্রিফার করতেন, আপনি কিভাবে করতেন, আমি আমারটা বলতে পারি, কিন্তু আমার সাথে যে সবারটা মিলবে তা না। এবং আমি এখন যেটা বলবো সেটার সাথে যদি কারোটা না মিলে, সেটাতে মন খারাপ করার দরকার নেই। দিন শেষে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বইয়ের যেই তথ্যগুলো তুমি 3 মাস ধরে পড়েছো বা 4 মাস 5 মাস ধরে পড়েছো, সেই তথ্যগুলো তোমার 2 থেকে 3 বার করে দেখা হয়েছে কিনা, বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো 5 থেকে 6 বার করে চোখ বুলানো হলো কিনা, এই জিনিসটা এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন রিভিশনের অনেক রকম প্যাটার্ন আছে। তো আমি যে প্যাটার্নটা ফলো করতে পছন্দ করি, মানে আমি যেটা পছন্দ করি, সেটা হলো প্রশ্ন সলভ করতে করতে রিভিশন করা। একই জিনিস তো অনেকবার পড়া হয়েছে, ক্লাসের আগে একবার পড়ে, ক্লাস নেওয়ার সময় একবার বইটা পড়লা, পরীক্ষা দেওয়ার আগে একবার পড়লা, তাই না? আবার মডেল টেস্ট দেওয়ার আগে হয়তো বা একবার রিভিশন হয়েই গেছে। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, ধরো তুমি একটা চ্যাপ্টার রিভিশন দিবা, ধরো সেটা জৈব রসায়ন। তো জৈব রসায়ন আমার কি অবস্থা, তো আমি যেটা করি বা করতে পছন্দ করি, সেটা হলো যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে নিলাম। প্রশ্ন ব্যাংক, তোমার কাছে যেই প্রশ্ন ব্যাংকই থাকুক, সেইটা থেকে জাস্ট প্রশ্ন প্রশ্ন সলভ করতে শুরু করলাম। তুমি যেইটাতে আটকে গেলা, সেই টপিকটা তাহলে বুঝতে হবে যেটা ভুল হলো, সেইটা বই থেকে সাথে সাথে ওই টপিকটা দেখে নেওয়া, তাহলে ব্রেনের মধ্যে সেট হয়ে গেল যে এই জায়গায় আমার ভুল হয়। যেটা তুমি অলরেডি পারো সেটা তো একটা এমসিকিউ দাগালেই বুঝে যাবো যে এটা তুমি পারো। যেমন জৈব যৌগ কার্বনের সাথে কোন কোন মৌল আছে, এই লাইন তুমি 10 বার পড়ছো, তো ওই লাইন আর 10 বারের জায়গায় 20 বার পড়ে কিটা যায় আসবে? রিভিশন ওই জিনিসটাতে করা উচিত যেটা ব্রেনের মধ্যে নাই। দেখা যাবে যে 100টা তথ্যের মধ্যে অলরেডি 40টা তথ্য 50টা তথ্য তোমার ব্রেনের মধ্যে পুরোপুরি আছে, যে তুমি চোখ বন্ধ করে উত্তর করতে পারবা। ওই জিনিস তো পড়ার কিছু নাই রে ভাইয়া। যেমন জৈব যৌগের কার্যকরী মূলক, বারবার প্রশ্ন আসে মেডিকেলে। এখন জৈব যৌগের কার্যকরী মূলক তোমার কি পড়ার দরকার আছে? অ্যালকোহলের মূলক OH, অ্যালডিহাইডের মূলক CHO, কার্বোনাইল মূলক, সায়ানাইড মূলক C ট্রিপল বন্ড N, যেই জিনিস অলরেডি তুমি পারো, সেইটা সেইটা তো তোমার পড়ার দরকার নাই আর, যেটা তুমি অলরেডি পারো। বুঝো নাই? তো আমি বিশ্বাস করি যে রিভিশন করা উচিত প্রশ্ন ধরে ধরে, চ্যাপ্টার ওয়াইজ ওয়াইজ। তুমি আজকে 5টা চ্যাপ্টার এমসিকিউ সলভ করবা, তো এখানে ধরো 1000 প্রশ্ন আছে, এই 1000 প্রশ্নের মধ্যে 600 প্রশ্ন পারলা, 400 প্রশ্ন ভুল করলা, পারলা না। ওই 400 প্রশ্ন বইয়ে যেই লাইন থেকে আসছে ওই লাইনটা ওই প্যারাটা পুরাটা পড়ে ফেলা, এটা আমার পছন্দ। কিন্তু এছাড়াও তোমাদের যদি পছন্দ থাকে যে ভাইয়া আমি বই শুরু থেকে শেষ পর্যন্ত A to Z রিভিশন দিব, সেইটা একটা পছন্দ হতে পারে। কিন্তু এটা কোনো, আমি যেটা বললাম এটা যে আদর্শ ব্যাপারটা তা না। তবে আমি যেটা বললাম এটা ইফেক্টিভ, এতে ব্রেনে ভালো প্রভাব পড়ে, এবং তোমার যে তথ্যটা পড়া আছে ভালো মতো, সেইটা তোমার রিপিট হওয়ার চান্স থাকে না। ঠিক আছে, আশা করি উত্তর পেয়েছি। রোহান বলো। রোহান। আসসালাম ভাইয়া। হ্যাঁ বলো। জি ভাই, আমার প্রথম সমস্যা হচ্ছে যে পড়া হয়েছে তো সবকিছু মোটামুটি। এখন আমার ডিম পেপার আছে 2 সেট। আমি এক সেটে আজকে যেটা পড়ছি একটা সাবজেক্ট, এটা পড়ে পরীক্ষা দিলে 69 থেকে 92.5 এরকম রেঞ্জের একটা মার্ক আসে। কিন্তু হ্যাঁ ওই সেম জিনিস যে 2 3 দিন আগে পড়ে রাখছে ওইটা এই দুপুরে নামাজ পড়ে আসলাম যে একটা পরীক্ষা দিই, এই তখন পরীক্ষা দিলে ওই মার্কটা কমে 62 বা 63 5 এরকম আসে। তখন প্রচন্ড পরিমাণ হতাশ লাগে যে আসলে আমার দ্বারা হবে কিনা, আসলে কি করব, মানে একটা খুব একটা ইসের ভিতর দিয়ে ওইখানে কনফিডেন্সটা ফল হয়ে যায়। এই হচ্ছে প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে মাথার ভিতরে পড়াশোনাগুলো যেন কেমন ইয়েলো মেলো এই টাইপের লাগে। কারণ আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা দিন কি যে একটা একটা সাবজেক্ট ধরে ভালো করে যদি গুছিয়ে এগাই যায়, এটা কেমন হবে না হচ্ছে আলাদা আলাদা ভাবে পড়া ঠিক হবে?
এখন এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিচ্ছেন যে 5টা 6টা করে যদি চ্যাপ্টার তোমার ভালো মনে হয় তাহলে তুমি পড়তে পারো, এখান থেকে উত্তরটা পেয়েছি। প্রথমটা কি করতে পারে, প্রথমটা নিয়ে আমার কি কাজটা করা উচিত? ভেরি গুড। ওকে, শোনো, এটা তুমি যেটা বললা হুবহু এই জিনিস রোহান, আমি নিজে এই যে আমি কালকে 3 দিন আগে একটা পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষায় পাস মার্ক হলো 120, আমি পেয়েছি 115 বা 110 এরকম। হ্যাঁ, মানে দুটো মিলায়। তো আমার পরীক্ষা তো 7 দিন পর, এখন আমি দেখতে পাচ্ছি যে আমি তো এই মক পরীক্ষায় ভালো করতে পারলাম না। দ্যাট ডাজন্ট মিন যে তুমি মেইন পরীক্ষায় ভালো করবা না, কারণ তোমার হাতে, আমার হাতে আরো 7-8 দিন সময় আছে, এক্স্যাক্টলি তোমারও হাতে 20 দিন সময় আছে। তো তুমি তোমার এই যে প্রত্যেকটা পরীক্ষায় 20 থেকে 30 মার্কের দুর্বলতা থাকছে, আমি তোমাকে বলবো যে তুমি জাস্ট কোথায় গ্যাঞ্জামটা লাগতেছে সেইটাতে, আহ, সেটাতেই তুমি ফোকাসটা রাখো যে এইগুলো আমার আর ভুল হবে না, এইগুলো আর ভুল হবে না। এবং তোমাদের সবাইকে একটা কথা বলি, সেটা হলো যে আগামী 23 দিন কিন্তু তোমার শিক্ষার শিক্ষার সময়, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি তোমাকে চান্স পেয়ে 100তে 100 পেতে, ব্যাপারটা কিন্তু তা না। সবাই এটা মনে রাখবা, তোমাকে বেস্ট পরীক্ষা দিতে হবে 17ই জানুয়ারি সকাল 10টা থেকে 11টার মধ্যে। এর আগে যত পারো শেখো। এর আগে তুমি কোনোদিনই 90 পাইলা না, কোনোদিনই 80 পাইলা না, কোনোদিনই 70, কোনোদিনই এরকম 100তে 100 পাইলা না, কোনো দরকার নাই। কোনোদিনই পাও নাই, আস্তে আস্তে শিক্ষাটা ওই দিন গিয়ে ধারে দাও, ওই দিন গিয়ে ঝেড়ে দাও, দেখবে যে ওই দিন পেয়ে বসে আছো। কন্টিনিউয়াস আগামী 20 দিন কন্টিনিউয়াস উন্নতি করতে থাকতে হবে। এবং আমি যে ধরো 120-এর মধ্যে 110 পেলাম, আমি কিন্তু একটা সেকেন্ডের জন্য আশাহত হইনি, বরং আমি খুব ভালো করে বুঝতে পারছি যে মেইন পরীক্ষার হলে কোনগুলা ভুল তাহলে আমার করা যাবে না, বা কি করলে আমি এটাকে 120 করলেই পাশ করে যাব। ধরো আমার, তো আমি এভাবে চিন্তা করি। তো তুমি যে প্রতিনিয়ত 65, 75, 70 পাচ্ছ বা 69 পাচ্ছ, এটা খুবই পজিটিভ। এইটুকু বিশ্বাস রাখতে পারো যে তুমি মূল পরীক্ষায় অন্ততপক্ষে কিছু না পড়ে গেলেও এখন 65 পাবা, 75 পাবা। আগামী 20 দিন ঠান্ডা মাথায় রিভাইজ করো, দেখবে এই মার্কটা 70 থেকে 75 থেকে 80-র ঘরে চলে গেছে। এক মুহূর্তের জন্য এইটা মনে আনা যাবে না যে আমাকে দিয়ে হবে না। মনে রাখবা যে এইটুকু মার্ক তো আমার ফাইনাল, আমি এইটুকু পাবোই, এখান থেকে যা হবে ভালো হবে, এর চেয়ে কম হবে না। এটা সবার জন্য বলছি। এটা কিন্তু শুধু ওর সমস্যা ব্যাপারটা তা না, এটা কিন্তু সবার জন্য একই রকম, যে বাসায় পরীক্ষা দিয়েও খুব ভালো হচ্ছে না। আগামী 25 দিন যত বেশি তথ্য ভুল সলভ করা যায়, যত বেশি শেখা যায়, ততই ভালো। আমি যে পরীক্ষা দিব 7 দিন পর, আমি নিজেও রিলেট করতে পারি তোমাদেরকে যেটা বলছি। আমি কিন্তু পরীক্ষা দেওয়ার 30 মিনিট আগেও যেটা শিখে যাব, সেটাও যদি পরীক্ষার হলে চলে আসে আমি লিখে দিয়ে আসবো। তো তোমাদের মাইন্ডসেট থাকবে পুরোপুরি ওপেন, এক সেকেন্ডের জন্য হতাশ হওয়া যাবে না। যদি এই মাইন্ডসেটে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাও, চান্স পাবা। আর যদি আগে থেকেই ভেঙে পড়ো, যুদ্ধে নামার আগেই যদি হেরে হেরে যাও, কখনোই হবে না। এবং তোমরা জাস্ট তোমাদের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে নাও। গত 15 বছরে কেউ আন্দোলন করে সফল হয় নাই। খেয়াল করো, যদি এইটা চিন্তা করে কোটার ওরা চিন্তা করতো যে আমরা কেউ সফল হয় নাই, আমরা দাবি আদায় করতে পারবো না, তাহলে ওরা পারতো না। ওরা ধরে নিছে যে যা হবার হবে, আমাদেরকে দাবি আদায় করে ছাড়তেই হবে। তো তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য হবে এটা, যা হবার হবে। এদিকে ভর্তি, এদিকে মক পরীক্ষা যত কম পাই পাই, চান্স আমাকে পাইতেই হবে। এই দ্যাট শুড বি দা স্ট্রেংথ। মনের মধ্যে এই আত্মবিশ্বাস থাকলে চান্স হবে। আমি ক্লিয়ারলি বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ, শেষ 20 দিন প্রচন্ড গুরুত্বপূর্ণ। অনেকবারই মনে হবে আমাকে দিয়ে মনে হয় হচ্ছে না, আমি মনে চান্স পাবো না, তোফাইল ভাই এগুলো শুধু বোঝানোর জন্য বলছে। আবারও বলছি না, ওই যে 3 ইডিয়টস যেটা বলে আল ইজ ওয়েল, এটা প্রচন্ড কার্যকরী। নিজেকে বুঝাবা পৃথিবীর চুলায় যাক, আমাকে চান্স পাইতে হবে, আমি পারবো। যখনই মনে হবে যে হবে না, তখনই আবার জোরে পড়তে বসবা। এটা সবার জন্য বললাম রোহান, সবার জন্য, তোমারও জন্য, ইয়াসিন, ভাইয়া, মারুফ, মাওয়া, সবার জন্য। হ্যাঁ, বলো। মনে করেন যে আমি পরীক্ষা দিয়ে ওই প্রশ্নগুলোর সাথে সাথেই ভুলগুলো বের করি, বইয়ের যেখানে আছে সেইখানে বের করি ওইখান থেকে পড়ে আবার হচ্ছে পরীক্ষাটা ওইখানে আবার অন্য একটা ড্রিম পেপার 2 সেট সেইখানে আবার পরীক্ষা দিয়ে দেখি যে আমার যেগুলো ভুল ওইগুলো আমি এখন পারতেছি কিনা। আর সাথে সাথে মুখস্থ করে নিই, মানে ওইটা আয়ত্ত করে নিই। কিন্তু হ্যাঁ, ওইটা পড়তে গিয়ে আমার আবার বইয়ের অন্যান্য কিছু লাইন, আগে পিছের লাইনগুলো মনে হয় যে এগুলো পড়া উচিত, এগুলো যদি আমি রেখে যাই, যদি এখান থেকে মিস হয়ে যায়, মানে তখন আমার একটু টাইমটা একটু বেশি লাগে। 2 ঘন্টার জায়গায় ওইখানে 3 ঘন্টা বা 4 ঘন্টা লেগে যায়। তখন অন্য একটা চ্যাপ্টার থেকে ওই টাইমটা ওইখানে দিতে হয়, এতে করে একটা দিনে 5টার জায়গায় 2টা 3টা পড়া হয়, বা 10টার জায়গায় 3টা পড়া হচ্ছে, রাত্রে বেশি জেগে করতে হচ্ছে। এই এই বিষয়গুলো কিভাবে মানে অ্যাভয়েড করব? এটা আপাতত অ্যাভয়েড করার দরকার নেই, তুমি এটার সাথেই থাকো। তুমি মন যতটুকু পড়তে মন চায়, তুমি একটা টার্গেট সেট করে নাও যে আগামী 5 তারিখ পর্যন্ত আমি এভাবে সলভ করব বা এভাবে পড়বো। এরপর শেষের 10 দিন আমি আমার টাইম অনুসারেই পড়ালেখা করব, ওই টাইমের মধ্যে এক্সট্রা লাইন পড়বো না। আগামী 10 দিন তুমি আরেকটু এক্সট্রা পড়ালেখা করতে পারো,
বুঝাতে পারলাম? আমাদের হাতে 20 দিন আছে, এখনো 23 দিন আছে, 3 সপ্তাহে ভাগ করো। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ তুমি যে টার্গেট, সেই টার্গেট হয়তো বা 5টা চ্যাপ্টার টার্গেট করছো, 3টা হয়েছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি আরো 10-15 দিন এটাতে মন খারাপ করা দরকার নেই, কারণ তুমি দিন শেষে শিখছো, এই শেখাটা তোমার আজ হোক কাল হোক কাজে লাগবেই। এবং তুমি যে লাইনগুলো পড়ছো এগুলো তোমার ব্রেনে অটোমেটিক লিখা হচ্ছে, মনের কোথাও না কোথাও এটা থাকছে। হয়তোবা দেখলে যে পরীক্ষা একটা প্রশ্ন কমন আসেনি, কিন্তু ব্রেন সাবকনশিয়াস মাইন্ডে তোমাকে বলছে এটা উত্তর, এটা দাগা। তুমি দাগাই দিলা, দেখলে যে বাসায় এসে দেখবে যে মিলে গেছে, হয়তো তুমি জানতা না, তুমি এটা রিসেন্টলি পড়োনি। তো তুমি সামহাও তথ্য গ্যাদার করছো। তো 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লাগুক, এটা আমাদের সবার লাগে। আমরা রোবট না যে আমরা টাইম অনুসারে কাজ করতে পারবো, এটা কোনো ইস্যুই না। একটু হয়তোবা স্ট্রেস হচ্ছে তোমার রিভিশন টাইমটা। শেষ 7 দিনেরটা বাকি রাখো, যে শেষ 7 দিন আমি জাস্ট বইয়ের পেজগুলো তাকা শুধু রিভাইজ করব। তার আগে শেষ এই 2 সপ্তাহ তোমার সময় লাগুক, এটাতে মন খারাপ করার দরকার নাই। এটা সবার হয়, এটা যদি তোমার হচ্ছে আর ওই ব্যাপারটা তা না। গোছানোর জিনিসটা কি করবো ভাইয়া, মানে ওই যে আমি রিভিশন এটা আমার তৃতীয় বা চতুর্থ এরকম রিভিশন চলে এখন। তারপরে মনে হচ্ছে যে পড়াগুলো মাথায় যেন ওই স্তরে স্তরে না আসা যায়, কেমন একটা ইয়েলোমেলো আছে। কারণ ওইটা কি আমার মানে মনটা বলতেছে যে আমি প্রত্যেকটা সাবজেক্ট প্রথম থেকে ধরে ধরে একদম সুন্দর করে পড়তে পড়তে সাজানোর, ব্রেনটে ধাপে ধাপে সাজানোর চেষ্টা করি। এটা কি আদৌ এটা এটা উচিত তুমি হবে না? শেষ এটা এটা তুমি শেষ 10 দিনের রিভিশনে এটা করো, শেষ 10 দিনের রিভিশনে এটা করতে পারো, হ্যাঁ, শেষের ফাইনাল রিভিশনটা। আর এটা তো তোমার আসলে রিটেন পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষাটা তো এমসিকিউ পরীক্ষা হবে। তো তোমার যদি ডিসক্রিট ভাবেও, ব্রেনে যদি আলাদা আলাদা ভাবেও তথ্যগুলো ঢোকানো থাকে, তুমি দেখবা যে ছেকে বের করে ফেলতে পারবা। আমাদেরকে গোছানো আকারে এটার পরে এটা, এটার পরে এটা, এটা তখন লাগে যখন আমরা কোনো ভাইবা পরীক্ষা দিতে যাই, বা যদি কোনো রিটেন লেখা লিখতে যাই, তখন তথ্যগুলো সিরিয়ালি আমাদেরকে ওইভাবে উত্তর করতে হয়। তো শেষ 10 দিন ব্রেনকে শান্ত করার জন্য তুমি শেষ 10 দিন রিভিশনটা পেজ ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস, রুই মাছ, ঘাস ফড়িং, এভাবে শেষ 10 দিন আস্তে আস্তে গুছাই গেলা। তার আগে আমার মনে হয় যে তোমার এই যে পরীক্ষাগুলোই দাও, এতে তুমি তোমার দুর্বলতা বুঝতে পারবা। কারণ এই পেজ ধরে ধরে রিভিশন করলে, আমি তোমাকে তো শুরুতেই প্রথম ব্যাখ্যাতেই বললাম, এতে যেটা হয়, আমরা যে জিনিসটা পারি সেটা আবার রিভিশন করা হয়, যে জিনিসটা পারি না সেটাতে প্রপার গুরুত্বটা দেওয়া হয় না, যদি আমরা জাস্ট রিডিং পড়ে যাই। এটা আমাদের ব্রেনের নেচার, যেটা পারি সেটাই দেখবা যে ফোকাস করা হচ্ছে, যেটা পারি না সেটাতে ব্রেন দেখবা যে অতটা পরিশ্রম করতে চায় না। সেজন্য তুমি যদি প্র্যাকটিস আকারে যাও, এখন যেটা করছো, এতে সময় বেশি লাগলেও এটা বেশি কার্যকরী। ভুলগুলোতে তোমার ফোকাসটা বেশি যাবে, দুর্বলতাটাতে ফোকাস বেশি যাবে। যেটা সবলতা, সেটা তো সবলতা, সেটা তো আর হঠাৎ করে দুর্বলতা হবে না। শেষ 10 দিন রাখো ভাবে গোছানোর জন্য, রোহান। ঠিক আছে? যে জিনিসটা যে জিনিসটা দেখি মানে ওই যে ওই একটার পরে একটা প্রাণী শ্রেণীবিন্যাস, প্রাণীর আচরণ, এইভাবে আস্তে আস্তে পড়তে গেলে প্রাণীর পরিচিতি দেখি যে যেটাই হচ্ছে বেশি গুরুত্ব সেইখানে আমার কম ইফোর্ট দেওয়া হচ্ছে। আর যেটা মানে যেটা আসবে না, না আসার পার্সেন্ট 10%, 20%, সেইখানে টাইম দেওয়া আছে। এইগুলো করার জন্য আমি প্রশ্ন ব্যাংক থেকে 2-3 বার করে ওর নিচে যে ব্যাখ্যাগুলো থাকে ওইগুলো সলভ করি, এই ওয়েতে আগানো উচিত। এইটাই এইটাই ওয়ে, এক্স্যাক্টলি, তুমি তো আমার সাথে একমত প্রকাশ করলে, তাহলে এইটাই ওয়ে ভাইয়া, এইটাই ওয়ে। বুঝতে পারলাম? না হলে বইয়ে এত তথ্য, এত কিছু তো আর রিভিশন করে শেষ করা যাবে না। দ্যাটস দ্য ওয়ে। এই মুহূর্তে, শেষ মুহূর্তে যত বেশি ভালো ভালো প্রশ্ন সলভ করা যায় তত বেটার। ঠিক আছে মানে আর রোহান? ওই যে অ্যানালিটিক্যাল যে পাওয়ারটা বাড়ে। যে ভাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ফি আসসালামু আমানিল্লাহ, আলাইকুম। দেখা হবে, সেলিব্রেশনে দেখা হবে রোহান, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, ইয়াসিন মারুফ সামি। সামি বলো ভাইয়া, তোমাদের ইস্যু সলভ হচ্ছে কিনা? যারা যারা ইস্যু মনে করছো চ্যাটেও জানাতে পারো। আসসালামু চ্যাটেও আলাইকুম তোমাদের ভাইয়া। প্রশ্ন নিয়ে নিবো, যারা সরাসরি কথা বলার সুযোগ পাবে না। হ্যাঁ, বলো সামি, ভাইয়া আসসালামু শুনছি। আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আমি ভালো আছি। কি খবর বলো তো? জি ভাইয়া, কোয়েশ্চেন ছিল। আমি প্রথমে বলছি আমার মার্ক এভারেজে 50, 60 বা 62, 63 এমন থাকে আর কি। তো ভাই আমার স্বপ্ন হচ্ছে যে কোনো ক্রম একটা মেডিকেলে হলেই হলো, আমার অত টপের দিকে যাওয়ার দরকার নাই। এখন ভাইয়া আমার লেকিংস তো আমি জানি আমি কি। এখন আমার ইংলিশের মধ্যে একদমই মার্কস হয় না, এতে 3, 4, 5 এমন থাকে। ইংলিশটা এগুলো কোথা থেকে যে প্রশ্ন দেয় ভাই, আমি তো আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি, ইংলিশটার মধ্যে মার্ক তুলতে পারতেছি না। এখন আপনি ইংলিশের বিষয় যদি কিছু বলতেন আর কি। ইংলিশ কি কি পড়েছো সামি? তুমি আমাকে বলো তো, কি কি পড়েছো এই পর্যন্ত? ওই যে ভাইয়ারা যেগুলা মেডিকেল বেসের মধ্যে পড়াইছেন এগুলা মোটামুটি পড়া হয়েছে আর কি সবই। মানে তুমি সবগুলো কন্টেন্ট পড়ার পরেও ইংলিশে 15-এর মধ্যে 3 পাচ্ছ নিয়মিত? 3 না 4 5 ধরে নিলাম, বলতে এইগুলো অপশন গুলো যেমন আমার কাছে অচেনা লাগে আর কি। আর বিশেষ করে সিনোনিম এন্টোনিম তো ভাই অনেক, এগুলা এগুলা কিভাবে কি ইংলিশের মধ্যে মার্কস উঠে না। আচ্ছা,
ইংলিশটা তো আসলে ভাইয়া আমাদের সবার সমস্যা। আমি নিজে তো যেহেতু ধরো মেডিকেলে চান্স পেয়ে গেছি বলে তো এর অর্থ তো এই না যে আমি ধরো ইংলিশের জাহাজ বা ইংলিশে বা যারা প্রত্যেক বছর মেডিকেলে চান্স পায় তারা যে না না, সবাই ঠিক আছে। ইংলিশের জাহাজ, ব্যাপারটা তা না। তো আমি তোমাকে যেটা যেটা তোমার সাথে শেয়ার করতে পারি সেটা হলো যে ইংলিশ আমি নিজে প্রথমে পড়ার চেষ্টা করেছিলাম। আমার কাছে ওই সময় ছিল একটা বই, ধরো বাজারের অ্যাপেক্স বই ছিল আমার কাছে। আহ, তোমাদের কাছে যেমন এখন কোনো না কোনো বই আছে, বা ধরো জি কারো ভাই, কোচিং এর। আমি পাশাপাশি রেটিনাতে অফলাইনে আছি আর কি, রেটিনার হ্যাঁ, ডাইজেস্ট গুলো তো আছে। ডাইজেস্ট আমি আমি তো তোমাকে সাজেশন দিব যে যে ইংলিশে 10 থেকে 12টা টপিক থেকে বারবার প্রশ্ন আসে, তুমি জাস্ট এইটার ডাইজেস্টের পেছনে দেওয়া বা অ্যাপেক্সের পেছনে দেওয়া যে বিগত বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস এর প্রশ্ন আছে, এইগুলা পড়ার চেষ্টা পড়ে ফেলো বলতে ঢাটা মুখস্থ দাও। এর পরেও যদি কমন না আসে তাহলে এটাকে ফি সাবিলিল্লাহ করা ছাড়া তোমার আর গতি নাই। হ্যাঁ মানে ভাইয়া তো আপনি বলতেছেন এখন আর রুলস পড়ার কোনো দরকার না নাই? না, কি যা বলে তুমি আর এখন রুলস? 20 দিনে কেন মানে রুলস পড়বা? যা নোট টুট করছি সব কি বাদ দিয়ে দিমু, শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো? মানে আমি তো রুল অনেকগুলা নোট টুট আছে আমার, এগুলা কি বাদ দিয়ে শুধু প্র্যাকটিস চালাই যাবো? ছোট ভাই, আমার মনে হয় যে তোমার এখন আর নোটের ওই রুলস এর দিকে তাকাবার সুযোগ নাই। যদি ওই রুলস গুলো তোমার কাজ করতো তাহলে এতদিন তুমি ইংলিশে 10-15তে অ্যাটলিস্ট 8-10 পাইতা। তার মানে রুলস টেকনিকটা তোমার কাজ করে নাই, এটাও বুঝতে হবে, বুঝো নাই? জি হয়তোবা জি জি তোমার জি ভাই। ছোটবেলা থেকে ইংলিশে হয়তো দুর্বলতা ছিল, দ্যাটস ফাইন। হ্যাঁ, সেই জন্য জি ভাইয়া, তোমার, ইংলিশের দুর্বলতা বলে আমি এসএসসি তে একদম বরাবর 160 পাইয়া কোনো ক্রম প্লাস পাইছি আর কি। তাও তো এ এই প্লাস যে, পাইছো। এ প্লাস জি তো জি। একটা অনেক বড় অর্জন। 80% মার্ক তো বিশাল ব্যাপার, 80% মার্ক তো আন্তর্জাতিকভাবে অনেক বড় ব্যাপার। যাই হোক, তো তারপরে মনে হয় কোথাও না কোথাও ইংলিশে দুর্বলতা আছে। রুলস এর দিকে আর এই মুহূর্তে যাওয়ার সুযোগ তো নাই, প্রশ্নই আসে না। আগামী 20 দিন তোমার 100% উচিত হবে 10 থেকে 12টা টপিক থেকেই বারবার মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। বিসিএস, ঢাকা ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল এবং অন্যান্য চাকরির পরীক্ষা যতগুলো প্রশ্ন সম্ভব প্রত্যেকদিন 1 ঘন্টা করে ঝাড়া মুখস্থ দেওয়া, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার 2-3 দিন আগে এগুলাকে একবার রিভাইজ করা। কারণ আজকে পড়বা 7 দিন পর আবার ভুলে যাবা, এটা সবার জন্য। ইংলিশ নিয়ে যাদের ইস্যু, আগামী 20 দিন যদি কিছু করতে চাও, একটা জিনিসই যদি করতে চাও তাহলে এইটা: মেডিকেল, ডেন্টাল, ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটি এবং পিএসসির তৈরি করা প্রশ্ন। এর বাইরে কেনই বা মেডিকেলে প্রশ্ন করবে আমি জানি না। কয়টা টপিক? সর্বোচ্চ 12টা টপিক। টপিকগুলো অনেকবার তোমাদেরকে আমি ক্লাসে বলেছি, আরো একবার সবার জন্য বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। জি সিনোনিম ভাইয়া, আবার এন্টোনিম এক বলে দেন। নম্বরে গুরুত্ব, সিনোনিম এন্টোনিম 1 নম্বরে গুরুত্ব দিয়ে পড়বা। 2 নাম্বার গুরুত্ব দিবা হলো রাইট ফর্ম অফ ভার্বস, ভার্ব, সঠিক সঠিক রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, এগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন হয়। হ্যাঁ, কোনটা নিচের কোন বাক্যটি সঠিক, টেন্স অনুসারে সঠিক। পার্টস অফ স্পিচ, প্রচুর প্রশ্ন আসতেছে গত কয়েক বছর। ইডিয়মস এন্ড ফ্রেজ ঝাড়া মুখস্থ করে ফেলতে হবে, গত 10-15 বছরে যা আসছে মেডিকেল ভার্সিটিতে এইগুলাই রিপিট হবে, এবং তুমি প্রশ্ন দেখে এগুলো রিপিট হয়েছে। আচ্ছা, এত গত 10 বছর ধরে যে সকল পোলাপান কে আমরা পড়াইছি, আমরা তাদেরকে এগুলো পড়তে বলছি, তারা চান্স পাওয়ার পর তারাও তারাও পরের পোলাপানকে এগুলাই পড়তে বলে। এই পর্যন্ত শুনিনি কেউ কখনো রুলস পড়তে বলেছে যারা মেডিকেলে চান্স পায়। হ্যাঁ, তো তাহলে কি কি বললাম? সিনোনিম এন্টোনিম, জি রাইট ফর্ম অফ ভার্ব, ইডিয়মস এন্ড ফ্রেজ, পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ তো বলেছি, ট্রান্সলেশন পড়তে হয়। ইডিয়মস এন্ড ফ্রেজ যদি বলে থাকি, পার্টস অফ স্পিচের মধ্যে প্রিপোজিশন আলাদা করে পড়তে হবে, অনেক সময় প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। ভয়েস নারেশন থেকে আগে প্রায় প্রশ্ন আসতো, কিন্তু রিসেন্ট টাইমসে কিছুটা কম আসছে ভয়েস এবং নারেশন থেকে প্রশ্ন। তো এই টপিকগুলো তুমি যদি পড়ো, আনকমন 10, ইংলিশে তো 15তে 15 কেউ পাইতে বলে না রে ভাই, 15তে 10 পাও না, 8 পাও, ভালো মেডিকেল চান্স পাওয়ার জন্য 8 ইজ এনাফ। এইটুকু ফলো করো, আই থিঙ্ক দ্যাট উইল ডু দ্য জব। বুঝতে ভাই, পারলাম আরেকটা সামি? প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলতে ভাই অনেক, আমি আসলে বলতে গেলে একজন অ্যাংজাইটি রোগী আর কি, এখন সব সময় হ্যাঁ একটু হ্যাঁ ওভার থিঙ্কিং হয়। এখন এইটা থেকে কি কোন বের হওয়ার কোনো উপায় আছে কিনা, যেহেতু আপনি একজন ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, একটু এনজাইটি, এনজাইটি তো প্রথম কথা হচ্ছে, দুশ্চিন্তা তো আমাদের সবার হয়, এনজাইটি মানে দুশ্চিন্তা। সব সময় একটু মানে ধরুন বিভিন্ন জিনিস না এগুলো অনেক সময় ট্রমার মধ্যে জায়গা এখন চলে যায় আর কি এখন। এখন যখন একটু, এটা মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেটাকে আমরা বলি এনজাইটি নিউরোসিস, এটা একটা রোগ। আমাদের জি শরীরে জি। যেমন রোগ হয়, আমাদের মনেও রোগ হতে পারে। তুমি হাতে হাত ভেঙে গেল, তার মানে এটা হাড্ডির রোগ, হাড্ডির সমস্যা। তো অনেক সময় আমাদের মন, আমাদের ব্রেন, আমাদের ব্রেন তো আমাদের মন, তাই না? তো এই মনের যদি সমস্যা হয়, অনেক রকম সমস্যা আছে, সবচেয়ে ছোট সমস্যাটার নাম হলো এনজাইটি নিউরোসিস। তো
তো এইটা তোমার যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, যে ভাইয়া এটা আমার ডেইলি লাইফ হ্যাম্পার করছে, যে আমি পড়ালেখাতে পড়ালেখাতে আমি ফোকাস করতে পারি না এই এনজাইটি নিউরোসিসের জন্য, তাহলে এটা চিকিৎসা আছে ভাইয়া। সর্বোচ্চ 2টো ওষুধ খেতে হবে রাতে, খেলে দেখবে যে মাথাটা ঠান্ডা হয়ে আছে। যেহেতু মনের রোগ, এবং এগুলো কেন ঘটে, তোমরা যারা মুন্না ভাই লাগে রহো মুন্না ভাই সিনেমাটা দেখেছো, তোমরা দেখেছিলে যে মুন্না ভাই ওই মহাত্মা গান্ধীকে দেখতে পেত। তো মহাত্মা গান্ধীকে দেখতে পেত, তখন ডাক্তার বলেছে যে ওর ব্রেনে কেমিক্যাল লোচা হয়েছে, কেমিক্যালের লোচা। তার মানে কি, আমাদের সকল মানসিক ইস্যুই হলো কেমিক্যাল, ব্রেনে কেমিক্যাল চেঞ্জ। তো ওষুধের মাধ্যমে আমরা সেই কেমিক্যালটা কারো বেড়ে যায়, কারো কমে যায়, কারো কমে গেলে বাড়ানোর ওষুধ দেই, কারো বেড়ে গেলে কমানোর ওষুধ দেই। তোমার যদি মনে হয় যে তোমার খুব অসুবিধা হচ্ছে, তুমি একজন মানুষ এমবিবিএস ডাক্তারকে দেখালেও তোমাকে একটা ভালো ওষুধ দিয়ে দিবে। আমি অনলাইনে এভাবে ওষুধ দিতে পারবো না, এটা দেওয়া ঠিক হবে না। ঠিক আছে? ভাইয়া কমেন্টে অনেকেই জিজ্ঞেস করতেছে ওষুধের নামগুলা যদি একটু বলে দিতেন। হ্যাঁ, কোথায় কমেন্টে জিজ্ঞাসা করতেছে? ওই যে কোন দুইটা ওষুধ সাদিয়া একজন বলছে। না না, তো এভাবে তো প্রথম কথা হচ্ছে, এভাবে তো ওষুধ দেওয়া খুবই রিস্কি, কারণ ওষুধ দিতে হয় জেনে বুঝে। তো সে যাই হোক, তারপর আমি একটা ওষুধের নাম এইটা দিয়ে দিচ্ছি। আহ, ঔষধের নাম বলতে তোমরা জাস্ট ঔষধের নাম কোথায় দিয়ে দিলে, কারো যদি মনে করো পড়তে বসতে গিয়ে হাত পা ঘেমে যাচ্ছে, প্রচন্ড ভয় লাগছে, এই লাগছে সেই লাগছে, টেনশন প্রচন্ড লাগছে, তাহলে হ্যাঁ তোমরা হ্যাঁ। ট্যাবলেট, টেনশন প্রচন্ড, মনটা কন্ট্রোল নাই, স্থির নাই, ট্যাবলেট ইন্ডেভার 10, এই ওষুধটা 111 খাবা, 3 বেলা 3টা। আমি লিখে দিলাম ইন্ডেভার। ইন্ডেভার 10। হ্যাঁ, এটা 3 বেলা 3টা খাবা। এটা কারা খাবে না তাদেরটাও বলে দেই, যাদের জি ভাইয়া। অ্যাজমার সমস্যা আছে তারা খাবে না। আর বাকিরা এটা খেলে কিছুটা ব্রেন কোনো শান্ত সাইড থাকবে। ইফেক্ট বা এই টাইপের কিছু কোনো আছে? ধরনের কোনো সাইড ইফেক্ট নাই, এটা তোমার নার্ভকে কিছুটা কন্ট্রোল করবে। এই যে তুমি লাফালাফি করো, ব্রেনটা দাপাদাপি করে, দেখবে কিছুটা শান্ত হয়ে এসেছে। কেউ যদি চাও মেডিকেল ভর্তি পরীক্ষার শেষ 7 দিন 3 বেলা 3টা খেতে পারো, এটা তোমাকে কিছুটা কন্ট্রোলে রাখবে, ভয় 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 ভীতি কিছুটা কমিয়ে দিবে। ওকে, জি জি ভাইয়া, ধন্যবাদ। দ্যাটস আসসালামু ফাইন, আলাইকুম। থ্যাংক ইউ। খেতে পারবে না যাদের অ্যাজমা আছে, পরে অ্যাজমা আক্রান্ত হয়ে পরে আবার পোস্ট দিস না প্রতারণা গ্রুপে যে তোফাইল ভাই আমাকে ঔষধ খাওয়ায় পরীক্ষার আগে অসুস্থ করে দিল। ভাই এটাও বলে নিলাম যে ভাই অ্যাজমা রোগী খাইস না। পোলাপানের কাজ হলো খালি প্রতারণা গ্রুপে যায় খোঁচাখুচি করা। আহ ঠিক আছে, জান্নাতুল মামা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, মামা বলো। নেট চালু হয়নি, উম ভাইয়া আমার কমান। কেমিস্ট্রিতে না অনেক আর কি ল্যাকিংস আছে। তো আমি কেমিস্ট্রির জন্য আর কি একটু ভয় লাগতেছিল, তো আমি ভাবতেছি যে অনুশীলনের কোশ্চেন গুলাই কি সলভ করলে অনেকটা কভার হয়ে যাবে কিনা। মানে কেমিস্ট্রির আমি জন্য যে যাদের দুর্বলতা আছে, জৈব যৌগে যাদের দুর্বলতা আছে, তোমাদের মামা তোমার কি জানা আছে জৈব যৌগে বিগত বছরে কতগুলো প্রশ্ন আসছে? তুমি যদি বিগত বছরে জৈব যৌগের একটা বই নাও যেখানে জৈব যৌগের বিগত প্রশ্ন দেওয়া আছে, কতগুলো প্রশ্ন পাবা বলো তো? ভাইয়া সেটা বলতে পারবো না সঠিক করে, কিন্তু হুম, কিন্তু কিন্তু ভালোই আসছে এটা জানি, কারণ কি বলো এক্সামে বলো। এসিএসসি অ্যাচিভে যে এক্সাম গুলো দিচ্ছি ওখানে আসতেছে আর কি, তিনটা চারটা আগের দিন কোশ্চেনে পাইছি। বাট ওখানে আমার ওই কোশ্চেন গুলো পুরো তিনটা চারটাই ভুল গেছে আমার। বলো কি? এর জন্য আর কি আমার আচ্ছা শোনো, জৈব যৌগ তো একটা মানে বিশাল চ্যাপ্টার, এখান থেকে চাইলে অনেকভাবে ঘোরায় প্রশ্ন করা যায়। তো মেডিকেলে যে ডাক্তার প্রশ্ন বানাবে সে এত কিছু বোঝে না, তোমাকে আমি ক্লিয়ারলি বলি। আমি না হয় মেডিকেলের পোলাপানকে পড়াই, কোচিং করাই, তোমাদের ভাইয়া তোমাদের স্যার, সেজন্য আমি জৈব যৌগের ভিতরে একটা জানি। যেই মেডিকেলের প্রফেসর এই প্রশ্নটা বানাবে, সে কেমিস্ট্রি পড়ছে আজ থেকে 30 বছর আগে, সে কেমিস্ট্রির কও বুঝে না। যে প্রফেসর ফিজিক্সের প্রশ্নটা বানাবে, সে এটা পড়ছে 30 বছর আগে, সে ফিজিক্সের এই মুহূর্তে আর ফিজিক্সের মতো করে ফিজিক্স বোঝে না, সে শুধু এমসিকিউ বোঝে। তো সেই জন্য সে যখন যেই প্রশ্নটা করবে কোনো না কোনো সোর্স থেকে করবে, এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তো যারা কেমিস্ট্রি ভালো করতে চাও, দুটো জাস্ট সোর্স আগামী 20 দিন A to Z শেষ করবা। অনুশীলনীর প্রশ্নগুলো হাজারি স্যারের ঠাটাই মুখস্থ, ঠাটাই মুখস্থ বলতে বুঝে বুঝেই পড়ে ফেলার চেষ্টা করো। কবির স্যারেরটাও বুঝে মুখস্থ, বুঝে মুখস্থ, সাথে প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছরের প্রশ্ন। তারপর মেডিকেল ভর্তি পরীক্ষার পর আমাকে এসে জানাবা যে কতগুলো কমন পড়ছে। ঠিক আছে? ভাইয়া আমি হ্যাঁ, আসলে আমার কোনো আমি তো জাস্ট এখানে
অনলাইনে করতেছি সিএস এ, আর অ্যাচিভে পরীক্ষা দিচ্ছে, আমি আর বাইরে কোথাও যুক্ত নেই, যে আর কারণে আর কি আর আমার যুক্ত কাছে। হবাই বা কেন, মানে আর কি দরকার না তুমি না, একটা। মানে আমি হ্যাঁ, বলতেছি আমার কাছে কোনো কোশ্চেন ব্যাংকও নেই, আমি শুধু আপনার যে এসেনশিয়াল 500 ওইটা, আর এখান থেকে যে প্র্যাকটিস শিট গুলো আসে আর বই, মেন বই, এটাই আমি পড়তেছি। বাবা শোনো, তোমার কাছে প্রশ্ন ব্যাংক কি কোনো আছে না, চ্যাপ্টার ওয়াইজ? নেই। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাজার থেকে একটা চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনে নাও। এটা তো 300 টাকার মামলা বা 400 টাকার মামলা। হ্যাঁ, তুমি জাস্ট চ্যাপ্টারটা ধরবা, পরিবেশ রসায়ন। সবার আগে বিগত বছরের সবগুলো প্রশ্ন পড়বা, তারপর অনুশীলনী প্রশ্ন পড়বা। আমি এই তো। দোকানে যে কি বলবো প্রশ্ন ব্যাংক দিতে ওয়াও, মেডিকেলে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনাতে। আসলে আমি এর আগে অনেকজনকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ বলতেই চায় না, হেল্পই করতে চায় না, এর জন্য আমি বুঝে উঠতে পারিনি। এর আগে আমি কমেন্টসও করছি, বাট কেউ উত্তর দেয় না, এর জন্য। হ্যাঁ, তুমি একটা বিগত বছরের প্রশ্ন ব্যাংক কিনবা। আমরা বিগত বছর প্রশ্ন ব্যাংক এবার বের করতে পারলাম না, আগামীবার আমরা এসিএস থেকেই বের করব। জাস্ট তুমি বাজারে গিয়ে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন ব্যাংক, একজন একটা মার্কেটিং করে দিই, বাট ওইটাই ভালো। মেডিসিন বইটা এখানে দাও, আছে নাকি? দাও তো মেডিসিন। মেডিসিন বইটা কিনে ফেলো, এটাই কাজে দিবে। বইয়ের নাম হলো দি মেডিসিন। হ্যাঁ, এটাই কেনো। এটাতে চ্যাপ্টার ভিত্তিক জি। ভাবে সাজানো আছে। এটা চ্যাপ্টার ভিত্তিক ভাবে সাজানো। জাস্ট কেমিস্ট্রি ফিজিক্সের বিগত বছরের প্রশ্ন পড়া তো ফরজে আইন। তুমি যদি আমাদের পরীক্ষাগুলোতে অংশ নিয়ে থাকো, তাহলে অলরেডি তোমার কিন্তু বেশিরভাগ 80% প্রশ্ন পড়া হয়ে গেছে বাবু। জি মামা, তোমার কিন্তু পড়া হয়েই গেছে। তুমি জাস্ট এখন কি করবা, রিভিশন করবা। হ্যাঁ, চিন্তা করার কিছু ভাই, নাই। আমার না নাম্বার 60 to 70 এরকম থাকতেছে, কিন্তু তারপরে আর কি আম্মু বকাচ্ছে যে এত কম আসতেছে, এরপরে কি করে। আমি এর জন্য আর কি বুঝতে পারতেছি না যে আমি রাইট ট্র্যাকে আছি নাকি আমি উলট পালট আমি হয়ে তো বললাম যাচ্ছে। 60 to 70 তুমি ট্র্যাকে আছো, বাট আগামী 20 দিন পড়ালেখা করতে হবে, হতাশ হওয়া যাবে না। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং আপু। এবং এই যে যেগুলো বললাম, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তোমাকে রিভিশন করতে হবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা, আবারও বলছি, মেডিকেল ভর্তি পরীক্ষাটা সবার জন্য। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো, সবাই মন দিয়ে শোনো। আমার এই কথাটা মার্ক করে রাখো। এটা কিন্তু, এই কথাটাই তোমরা কানে বাজবে সবার। এই যে 100টা মার্কের প্রশ্ন হবে না, তোমরা কতগুলা পরীক্ষা দিলা, ধরো এসিএস এর অনলাইন, অ্যাচিভ, রেটিনা, আরো শত শত কোচিং। তুমি গত এই অ্যাডমিশন ফেজে মিনিমাম 50 থেকে 60টা বা 100টা প্রশ্ন পরীক্ষা দিয়েছো। মেডিকেল ভর্তি পরীক্ষা জাস্ট অ্যানাদার পিস অফ পেপার, এমন আহামরি কোনো কিছু না। কিন্তু এই যে প্রত্যেকদিন তুমি যে একটা সহজ জিনিস, জানা জিনিস ভুল করলা, এইটা যখন মেডিকেলে একটা করবা না, ওইটা তুমি আর মেনে নিতে পারবা না। তো আবারও বলছি, যে সহজ জিনিসগুলো ভুল করা যাবে না। ওই যে 100টা প্রশ্ন হবে, ওর 100-র মধ্যে 60টাই দেখবা হুবহু কমন। আমরা যা পড়তে বলেছি হুবহু কমন, মানে যেমনটা বইয়ে দেওয়া অমনি। কোনো কিচ্ছু না, জাস্ট একদম নর্মাল প্রশ্ন, একদম সাধারণ, প্রচন্ড সাধারণ, যেটা তুমি চোখ বন্ধ করে পারার কথা। ওই 60টা যদি কেউ পেরে আসো, চান্স হয়ে যাবে। বাকি 40টা একটু মডারেট, একটু চিন্তা করতে হবে। 40-এ 40 তো কেউ পাবে না। ওই 40-এর মধ্যে যে 25টা পারবে, সে ঢাকা মেডিকেলে যাবে। ওই 40-এর মধ্যে যে 20টা পারবে, সে সলিমুল্লাহ সরোয়ার্দী, মিট মিটফোর্ড মিটফোর্ড সরোয়ার্দী মুগদাতে যাবে। যে 20টা পারবে বা যে 15টা পারবে, সে ময়মনসিংহ চট্টগ্রামে যাবে। কিন্তু এই 60টার 60টা তোমাকে ভাইয়া পারতে হবে। এই 60টাতে যে 2-3 মার্ক কমে যাবে, সে কিন্তু ভাই চান্স পাবে না, এটাই বাস্তবতা। হ্যাঁ, কারণ এই 60টা খুবই সহজ। তো মাওয়া, এই মুহূর্তে জি অনেকেই ভাইয়া। আছো, বিশেষ করে যে আপুরা, মারিয়া, সামনে কথা বলবে যারা, পরীক্ষায় প্রশ্ন 60% প্রশ্ন খুবই ইজি হবে। হতাশ না, কোনো ভয় পাওয়ার দরকার নেই। অনুশীলনী প্রশ্নগুলো সুন্দর করে পড়ে ফেলো, বিগত বছর প্রশ্নগুলো পড়ে ফেলো। এবং জানা জিনিস পরীক্ষার হলে ভুল করে এসো না। কোনো পরীক্ষার হল থেকে বের হয়ে এসে যাতে এই কথা না বলো যে আমি ভাইয়া একটা জানা জিনিস ভুল করেছি। 1 মার্ক জানা জিনিস ভুল করা মানে মিনিমাম 10,000 জনের পিছনে চলে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায়। আর 10,000 জনের পিছনে যাওয়া মানে চান্স না পাওয়া। দ্যাটস দ্য ফ্যাক্ট। যার, যে 65 পাবে, ধরো তার সিরিয়াল হলো 5,000, সে চান্স পেলো। যে 64 পাবে, দেখবা তার সিরিয়াল 9,000, ও আর চান্স পেলো না। এরকমই ঘটে। তো মামা, তুমি দি মেডিসিন কেনো, চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা চ্যাপ্টার বিগত বছর প্রশ্ন সলভ করে ফেলো। ওকে, ঠিক জি আছে? ভাইয়া, দোয়া করেন ভাইয়া। দোয়া থাকলো। ওকে আপু। ওকে। আর কার কি প্রশ্ন আছে? একই রকম প্রশ্ন থাকলে বারবার করার দরকার নেই। সাদিকা তাসনিম মারিয়া, বলো।
সাদিকা তাসলিম মারিয়া, তুমি কি একবার কথা বলেছো? আলামিন বলো। মারিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ আপু বলো, শুনছি। জি ভাইয়া, আমার এতদিন শুরু থেকে ডেইলি উইকলি সব মডেল টেস্টই 70 to 80% ছিল, বাট এই ফাইনাল মডেল টেস্ট শুরু হওয়ার পর থেকে একটু করে মার্ক ড্রপ করতেছে। মাঝে মধ্যে 80 70 থাকে, বাট মাঝে মধ্যে 60 আপ এরকম এসে যাচ্ছে, 65 66। আর এই জন্য একটু অনেকটা ডিপ্রেস হয়ে যাচ্ছি। আর আপনি তো ইন্ডিভার মেডিসিনটা সাজেস্ট করলেন, আমি এটা 2 মাস ধরে খাচ্ছি, বাট আমার কিছুই হচ্ছে না তেমন। আমার মাঝে মধ্যে যদি ওষুধ খাওয়া বন্ধ করছি, আমার ডিপ্রেশন আরো বেড়ে যাইতেছে। এটা কিন্তু ডিপ্রেশনের ওষুধ না, প্রথম কথা, এটা কিন্তু এনজাইটির ওষুধ। আর এন্ডেভার তো একদম প্রিলিমিনারি ডোজ। হ্যাঁ, তো এটা তো একদমই প্রিলিমিনারি ডোজ। এটা তোমাদেরকে যেই ডোজে দিচ্ছে এটার নাম হোমিওপ্যাথিক ডোজ। তো এই ডোজে খেলে অনেকেরই কাজ করবে, অনেকেরই কাজ নাও করতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে তুমি কি এতটাই অসুস্থ বোধ করছো কিনা যে তোমাকে আরো বেশি ওষুধের দরকার হবে, সেটা তোমার সাথে এটুকু কথা বলে বুঝতে পারবো না। যদি খুব অসুবিধা হয়, স্ট্রেসে থাকো, তাহলে তুমি আহ, আশেপাশে কারো একজনের সাথে কথা বলো, তাহলে আরেকটা ওষুধ অ্যাড করে দিবে, যেটা এই মুহূর্তে আমি অনলাইনে অ্যাড করবো না। বুঝাতে পেরেছি? আর মার্ক কমা অ্যাবসলিউটলি নর্মাল, এটা কোনো ব্যাপারই না। তুমি পড়তে থাকো, 80 থেকে কমে 65 হোক, এটা কোনো ব্যাপার না। চান্স পেতে হবে, অ্যাবসলিউটলি নর্মাল, এটা কোনো ব্যাপার না। ভুলগুলো থেকে শিক্ষা নাও। ওকে। আরেকটা, জিকে ইন্টারন্যাশনাল পড়তে গিয়ে এখন কিছুতেই হচ্ছে না, এটা কি একদম স্কিপ করা সেফ হবে? 4 5 প্রশ্নই আসে মার্কের। না, প্রশ্নই আসে না, স্কিপ করার মতো ভুল করার সুযোগ নেই। কাল পরশু তরশু 26 তারিখে 3টা ক্লাস নিবে। আমি ক্লাস 3টা, তো তুমি তোমাদের মেডিকেল ব্যাচে বোধ হয়ে আছো, আর ক্লাস 3টা সবাইকেই দিয়ে দেওয়া হবে। আমি পাবলিকলিও দিয়ে দিব। আমি একটু আগেও ওর সাথে কথা হয়েছে, ইব্রাহিম, ওর সাথে কি নাম ওর, তৌহিদের সাথে, তৌহিদুজ্জামানের সাথে। ওই ওই এই 3টা ক্লাসে যা যা পড়তে বলবে অবশ্যই এই 3টা জাস্ট পড়ে যাও, না হলে নাই। বুঝতে পেরেছি? স্কিপ করার সুযোগই নাই। আর আন্তর্জাতিকের পৃথিবীর সবকিছু পড়ার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক মানে তো বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশ। এখন কি তুমি 190টা দেশের পৃথিবীর সবকিছু পড়বা নাকি? লোদি যতটুকু পড়তে বলবে, মানে তৌহিদুদ যতটুকু পড়তে বলবে, শুধু ততটুকু আগামী 20 দিন সবাই পড়বা। এই থেকে যদি কমন আসে, আসবে, পারবা। যদি কমন না আসে, তুমি না, কেউ পারবে না। আর যেটা কেউ পারবে না সেটা নিয়ে প্রতিযোগিতা নাই কিন্তু। যেটা সবাই পারবে সেটা নিয়েই কিন্তু প্রতিযোগিতা। তো যেটা কেউ পারবে না সেটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, স্কিপ করাই যাবে না। যেহেতু আন্তর্জাতিক বলেছে, বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রশ্ন থাকবে, এবং 3 থেকে 4টা। এবং আমার বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বিশ্বের, সেগুলো থেকেই প্রশ্ন থাকবে। দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু নোবেল পুরস্কার পান, দেখবে যে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। এখন এটা সবাই পারবে আপু, তুমি যদি স্কিপ করো খুব রিস্ক হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। আর ভাইয়া, বিভিন্ন দেশের রাজধানী এরকম কোচিং থেকে 100 200টা দাগাই দিচ্ছে। আমি রেটিনাও আছি, এসএসও আছি, তো ওখানে পড়াচ্ছে রাজধানী কমানোর পরেও প্রায় 200 250টার মতো দাগাই দেওয়া হয়েছে। এগুলো কিভাবে তুমি মুখস্থ করতে একবার পারবো? রিডিং পড়ো, যে কয়টা মনে থাকে। এটা তো মানে, এখন প্রথম কথা হলো যে রাজধানী সংখ্যা, সংখ্যা এগুলা এগুলা তো আসলে, যেমন আমি মেডিকেল ভর্তি পরীক্ষা 4 দিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কোনো ধরনের সংখ্যা, সংখ্যা যেগুলো বইয়ে আছে কেমিস্ট্রি এবং ফিজিক্সের, এটা গলনাঙ্ক কত, এটা স্ফুটনাঙ্ক কত, এটা তাপমাত্রা কত, এগুলো বাদ দিয়ে দিব। পরীক্ষায় কয়টা আসবে, একটা দুইটা বাদ। তো যেগুলো এরকম খুব বেশি, খেয়াল করো, একটা রাজধানী 200টা তথ্য পড়তে হবে 1 মার্ক পাওয়ার জন্য। যেগুলো এরকম খুব বেশি হিউজ, সেগুলোকে তুমি চাইলে ফি সাবিলিল্লাহ করে দিতে পারো, যে এইটা বাদ, যে ভাই আসলে আসুক, এই 1 মার্ক আমার লাগবে না। এটা তোমাদের সবার জন্য সত্য, যে যেটা হচ্ছে না সেটার যে সেটা নিয়ে তো আর কামড়া কামড়ি করে লাভ নাই। তো আমিও বিশ্বাস করি যে 1 মার্কের জন্য 200টা রাজধানী মুখস্থ করা যেটা হবে না, 200টা মুদ্রা মুখস্থ করা, দিজ আর নট ফিজিবল। বিখ্যাত দেশগুলার বিখ্যাত রাজধানী, বিখ্যাত যেগুলো দেশ, যেগুলোকে আমরা চিনি, সর্বোচ্চ 20টা, ওই 20টা দেশের রাজধানী, ওই 20টা দেশের মুদ্রা। আমি হলে এই 20টাই পড়তাম। কোথায় কোন সোমালিয়া, কোথায় কোন উগান্ডা, কোথায় কোন কাম্পালা, দরকার আছে আমার? সোমালিয়া যদি বিখ্যাত, দেশটার উদাহরণটা ভালো হয়নি। তো মানে খুব বেশি আলোচনা ছাড়া 20 30টার বেশি পড়ার দরকার নেই, 200টা তো প্রশ্নই আসে না। আমি কি জি। বুঝাতে পেরেছি? হ্যাঁ। আর লাস্ট মোমেন্টে এক্সট্রা ইনফো পড়া কতটা ইম্পর্টেন্ট হবে? আমরা তো দেখছি সব সাবজেক্টের এক্সট্রা ইনফো থেকে প্রশ্ন আসে না। ফিজিক্সে খালি ইসাক স্যারের বই থেকেই ম্যাক্সিমাম আসে, কেমিস্ট্রিতেও হাজারি স্যারের বই এক্সট্রা থেকেই ইনফো বায়োলজির জন্য ইম্পর্টেন্ট। যারা এক্সট্রা ইনফো পড়তে চাও, বায়োলজির জন্যই পড়বা আগামী 20 দিন। বুঝতে পেরেছি? তুমি যেটা বলেছো এটা 100% সঠিক মারিয়া। বায়োলজির জন্যই এক্সট্রা ইনফো পড়তে হবে, শুধু বায়োলজি। আলিম এবং আজিবুরের এক্সট্রা ইনফো গুলো যেগুলো দাগিয়ে দিয়েছি, চোখ বুলাই নিবা। খুব কঠিন কিন্তু হবে না, কারণ তুমি
তথ্যটার মেইন জিনিসটা জানো, শুধু একটা নতুন লাইন ওটা সম্পর্কে জানবা। মারিয়া, বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ফিজিক্স কেমিস্ট্রি আপাতত এক্সট্রা ইনফোতে ফোকাস করার দরকার নাই, কনসেপ্ট দিয়েই পার হয়ে যাবে ওটা। ভাইয়া আরেকটা প্রশ্ন, এইবারের প্রশ্ন নাকি আগের বারে থেকে অনেকটা চেঞ্জ করা হবে সরকার চেঞ্জের কারণে, এখন কি আগের প্রশ্নের ধাঁচের পাবো আমরা? অনেকটা চেঞ্জ কি হতে পারে? এগুলো যারা বলে তারা আসলে কি জেনে বলে, বা আদৌ কেনই বা বলে, আমি আসলে জানি না। আমি বাবা আহ, এতদিন ধরে দেখছি প্রশ্নকর্তা চেঞ্জ হয়ে যেতে পারে, যে প্রশ্ন বানাবে সে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মডেল কিভাবে চেঞ্জ হবে? তো প্রশ্ন তো, এবং যিনি একজন প্রশ্ন করে, তোমাকে যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করতে দেই, তুমি সবার আগে কি করবে জানো? বিগত 10 বছর প্রশ্ন নিয়ে বসবা, বসার পরে দেখবা যে আচ্ছা আচ্ছা এইভাবে এভাবে প্রশ্ন হয়, তুমি এরকম একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বানাবার চেষ্টা করবা। এই তো, মূল বইগুলো নিবা, বিগত বছর প্রশ্ন নিবা, প্রশ্ন বানাবা। এর বাইরে আর কি করবে? কোনো মডেলই চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না। শুধু গতবার যিনি বায়োলজি প্রশ্ন বানাইছিল, দোয়া করো উনি যাতে এবার মানে প্রশ্ন গতবারের মতো ওরকম কিছু দুই একটা প্রশ্ন ওরকম না করে, তাহলে পরীক্ষা দিয়ে তোমরা পরীক্ষা দিয়ে শান্তি পাও, আমরা টিচাররা কিছুটা শান্তি পাই। না হলে মাঝে মাঝে কিছু লাইন গতবার এমন তুলে দিয়েছে যেগুলো আমাদেরই খুঁজতে ঘাম বের হয়ে গেছে। তারপরেও সবাইকে আবারও বলে রাখছি যে 100টার মধ্যে 5টা প্রশ্ন থাকবে যেটা বাপের জন্মে দেখোনি। ওই 5টা প্রশ্ন দিয়ে কারোই চান্স হবে না। মেডিকেলে ফার্স্ট হওয়ার জন্য 100তে 95 কেউ পায় না, 100তে 95 পাওয়ার দরকারও নাই। ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া দোয়া করবেন তাহলে আমার জন্য, আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি টেনশনে এখন। এই কয়েকটা দিন একটু সুস্থ থাকারই ট্রাই করি, পড়াশোনা টেনশনে চালিয়ে অসুস্থ হলে তো প্রথম কথা হচ্ছে এমনি তুমি হেরে গেলা, তোর টেনশন অসুস্থ হওয়ার সুযোগই নেই। জাস্ট কিপ স্মাইলিং অ্যান্ড কিপ রিডিং। যত জলি মুডে পরীক্ষাটাকে নিবা, পরীক্ষা তত ভালো হবে। ওকে মারিয়া? ভাইয়া ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখানে একজন তো পাগল হয়ে গেছে কমেন্ট বক্সে, ও পুরোপুরি স্প্যাম করে ফেলেছে জুমের, কি নাম ওর, মোন্নাফ, আব্দুল মোন্নাফ। মোন্নাফ বাবা, তুমি কথা বলো, তোমার প্রশ্নটা মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বলো তোমার কি প্রশ্ন, বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলো ভাইয়া, বলো, শুনছি। ভাই বলতেছি যে আমার মনে করেন একবার পড়া মানে শেষ বই, সম্পূর্ণ বই একবার মানে মোটামুটি প্রত্যেকটা অধ্যায় পড়া হয়েছে, ক্লিয়ার। কিন্তু সাবাস। মানে এখন লাস্টের দিকে এসে মানে আমি রিভিশন দেওয়াটা মানে গোছাইতে পারতেছি না আর কি। মানে হ্যাঁ, একটু মানে পড়তে নিলে মনে হয় যে ফিজিক্স পড়লে মনে হয় কেমিস্ট্রি পড়া হচ্ছে না, বা কেমিস্ট্রি পড়লে মনে হচ্ছে যে বায়োলজি পড়া হচ্ছে না। হ্যাঁ, মানে হ্যাঁ। যদি এটা একটু কিছু বলতেন আর কি, মানে কিভাবে রিভিশনটা দিতাম রিভিশন এই। তো শুরুতেই বললাম যে কিভাবে দেওয়া উচিত তোমার, মানে সিস্টেমটাকে রিভিশন দেওয়ার। তবে আহ, এটা সত্য যে একটা পড়তে গেলে মনে হয় যে ওইটা তো পারি না, ওটা পড়তে গেলে। শোনো মোন্নাফ, মেডিকেল ভর্তি জি। পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষা, এটা শুধুমাত্র তোমার নলেজের টেস্ট করে না, এটা তুমি কতটুকু নিজেকে কন্ট্রোল করতে পারছো, কতটুকু নার্ভ ধরে রাখতে পারছো, কতটুকু স্ট্র্যাটেজি ফলো করছো, এগুলো সবকিছুর সমাহার। এটাই বাস্তবতা। তুমি এটা পরীক্ষা দিলেও টের পাবা যে কতটুকু জানো, সেটা একটা ফ্যাক্ট। কিন্তু অনেকেই অনেক জানার পরেও দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে হোপলেস হয়ে গেছে। এবং এই যে অনেকে অনেক জানার পরেও শেষে গিয়ে দেখবা যে অসুস্থ হয়ে গেল, শেষে গিয়ে ভালো পড়ালেখা করলো না, শেষে গিয়ে হতাশ হয়ে গেল। তো এই সবকিছু যে প্রপারলি করে যাবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবে, সেই শেষে চান্স পায়। এটাই বাস্তবতা। কেউ শুরুতে প্রচন্ড দৌড়াইলো, শেষে গিয়ে ক্লান্ত হয়ে গেল, ও দৌড়ে জিতবে না। যে পুরা সময় ঠিক মতো দৌড়াবে সেই দৌড়ে জিতবে। তো মন্নাফ, এটা তুমি যে জি। প্রশ্নটা করেছো বাবা, এটা পুরো কন্ট্রোলটাই তোমাকেই করতে হবে। তুমি আগেই সেট করে নাও যে আজকে আগামী 6 ঘন্টা আমি বায়োলজি পড়বো। এই সময় যতই মনে হোক আমার ফিজিক্স পড়তে হবে, যতই মনে হোক কেমিস্ট্রি পড়তে হবে, আমি পড়বো না, বায়োলজিই পড়বো। 6 ঘন্টা পার হওয়ার পর আমি আরেকটা বই হাতে নিব। নিজেকে এটুকু তো ট্রেন করতেই হবে, এইটুকু তো মানসিক শক্তি অর্জন করতে হবে ভাইয়া। তোমরা অলরেডি অনেকটুকু মানসিকভাবে শক্ত, আগামী 20 দিন এই শক্তিটা তোমাকে প্রদর্শন করতে হবে। ঠিক আছে? আচ্ছা ভাই, মানে আমি আরেকটা ভাবে মানে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি, যে ধরেন এই যে পরীক্ষা হয় না কোচিং সেন্টার গুলোতে, হ্যাঁ, হ্যাঁ, যেমন এর অনেক পরীক্ষা হয়েছে, তো পরীক্ষার প্রশ্নগুলোর যেরকম মনে করেন নিচে ব্যাখ্যা দেওয়া থাকে না, বা একটা শীট দিয়ে দেওয়া হয় যে এই প্রশ্নটা এই পৃষ্ঠার এই জায়গা থেকে আসছে। তা আমি মনে করেন যে একটা প্রশ্ন নিই, প্রশ্ন নিয়ে প্রশ্ন একটা ধরেন যে পৃষ্ঠা আসছে যে 42 নম্বর পৃষ্ঠা, মানে ধরেন বায়োলজির প্রশ্ন নিচ্ছে পেপার ফাইনাল, প্রশ্নটা নিয়ে দেখলাম যে 1 নাম্বার প্রশ্ন আসছে 10 নাম্বার পেজ থেকে। তা আমি করি কি, পৃষ্ঠাটা পুরো পড়ে নি, মানে ধরেন 100টা প্রশ্নর 100টা পেজে যাই, আমি 100টা পেজ পড়ি, পড়ে উপরে মার্কিং করে রাখি যে আমার এই পেজ পড়া শেষ।
আমি যদি এভাবে যদি প্রত্যেকটা বই পড়ি তাহলে কি ইফেক্টিভ হবে আমার হ্যাঁ জন্য? ভাইয়া, এটা ইফেক্টিভ হবে, ডিপেন্ড করে যে তোমার হাতে কতটুকু সময় আছে এবং তুমি এটা আসলে শেষ করতে পারছো কিনা। তবে এটা শেষ মুহূর্ত পর্যন্ত এটাই করো না। ওই যে প্রথমেই একজনকে বলে দিলাম যে এইটা তুমি আগামী 7 দিন করো, এইভাবেই যাও, সারাদিন ধরে প্রশ্ন সলভ করো, তোমার দুর্বলতাগুলো তুমি বুঝে যাবা। শেষ 10 দিন সবার জন্য বলবো, ঠান্ডা মাথায় চ্যাপ্টার ওয়াইজ দেখে দেখে রিভিশন করো, তাহলে ব্রেনটা একটু অর্ডার ফলো করবে। তুমি নিজেও দেখতে পাবে যে এই পেজটা কখনো পড়াই হয় নাই। হ্যাঁ, ওই পেজটাতে একবার চোখ পড়বে। শেষ 10 দিন, শেষ 5 দিন 7 দিন এভাবেই করা উচিত। আর এখন যে স্ট্র্যাটেজি ফলো করছো এটা তুমি 5 তারিখ পর্যন্ত চালাতে পারো। এটা ভালো, আমি তো এটাই বললাম যে তুমি প্রশ্ন ভিত্তিক সলভ করো। এই প্রশ্ন কিন্তু আলোচনা করেছি মন্না। বুঝতে পারছি ভাই। হুম। ঠিক আছে। জি ওকে। ভাই। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করেন ভাই। সবাই আলাদা করে দোয়া চেও না, প্রত্যেকের জন্য আমার মন থেকে দোয়া। তোমাদের সাথে সবাই সেলিব্রেশনে, সবার সাথে সেলিব্রেশনে দেখা হবে। ঠিক আছে মন্না, আপন বলো। তৌহিদ আসবে। তৌহিদ। আপন। হ্যাঁ আপন বলো। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে এক্সাম গুলোতে যে 50 50 60 বার হচ্ছে না, বার সবগুলো পড়া হয়েছে, বাট কিন্তু খুব কম মার্ক পাচ্ছি, খুব সবসময় আমার ডিপ্রেশন হতাশার কাজ করতেছে। আর একদিনে কিভাবে সবগুলো পড়বো না কিভাবে কোটা পড়বো এটা বুঝতেছি না ভাইয়া কিছু। একদিনই আপে যাই দেবো। আচ্ছা, এই প্রশ্ন, প্রথম কথা হচ্ছে যে এরকম এই বিষয়গুলি তো আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। এখন তুমি 60 কি অনেক আগে থেকে 60ই পাচ্ছ নাকি গত কয়েকদিন ধরে 60 পাচ্ছ? ভাই এটা সবসময় ওই যে ওই নিচে আসতেছে, ও বাড়তেছে না মার্ক গুলো। মানে মার্ক কেন তোমার কি মনে হয় যে 60 পাচ্ছ, মানে কেন 60 পাচ্ছ? বাকি 40 মার্ক তোমার ঝামেলা কোথায় হচ্ছে? ভাই মানে সে ইংলিশে মানে মার্ক উঠতেছে না, আর হচ্ছে যে কেমিস্ট্রি যোগাযোগ একটু মানে পাচ্ছি না। তো তোমার কি প্ল্যান যে তুমি ইংলিশ কবে পড়বা? মানে তুমি তো ধরে ফেলছো যে তোমার দুর্বলতা ইংলিশে আসতেছে না, আর কেমিস্ট্রি জৈব যুগে তোমার মার্ক কমে যাচ্ছে, তো প্রত্যেক দিন মডেল টেস্টে যে এই পরীক্ষা দিচ্ছ সেখানে এই মার্কগুলো তোমার কাটা যাচ্ছে। তো জি তোমার ভাই। প্ল্যান কি যে তুমি এটা কবে সলভ করবা? বাইরে বুঝতেছি না এখন, এখানে সব করতে যাচ্ছি, বাট ওগুলো পড়া হচ্ছে না, মনে হচ্ছে আজকে কোটা পড়বো, কোটা কিভাবে করবো এটা বুঝতেছি না। মানে প্রত্যেকদিনে প্রত্যেকটা সাবজেক্ট পড়বো, নাকি এই কয়দিনের মধ্যে একদিনে শুধু বায়োলজি পড়বো আর এক্সাম গুলো দেবো আর সলভ করবো, নাকি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ঘন্টা করে পড়বো, এরকম কি মানে হতাশা কাজ করতেছে। আমি আমি ঠিক আছে, আমি তোমার ইস্যুটা, তৌহিদ বোধ হয়, তৌহিদের সাথে কথা বলো, ওকে নিয়ে আসো। হ্যাঁ। তো তুমি ধরো যে বলো যে আহ, তুমি রোকন, হ্যাঁ। আর এই সমস্যাটা যে ওর ব্যাপারটা শুধু তা না, আমি গ্যারান্টি দিলাম এটা সবার সমস্যা, এটা সবার সমস্যা যে ভাই এখন রিভাইজ কেমনে করবো। এইটা নিয়েই তো আলোচনা করলাম। আমি আরেকবার ঠান্ডা মাথায় সবার জন্য বলছি, প্রত্যেক দিন পরীক্ষা দেওয়ার পর মনে হয় যে আমি তো এটাও পারি না, ওটাও পারি না, এটাও পড়বো ওটাও পড়বো। এটাই তো মেইন সমস্যা, জি সবার ভাই। মেইন সমস্যা তো এইটাই। আচ্ছা, তো আমি, তোমরা অনেকেই জিনিসটা ধরতে পারোনি, বুঝতে পারোনি। দেয়ার শুড বি এ রুটিন, দেয়ার শুড বি এ রুটিন। আগামী 10 দিনে আমার 55টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। আগামী 10 দিনে আমার 55টা চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে। প্রত্যেকদিন 5টা করে, 5টা করে, 5টা করে, 5টা করে, 5টা করে। এই 5টা আমি ভাইয়া কোথা থেকে পড়বো? এই জি। 5টা একটা ভালো প্রশ্ন ব্যাংক নিতে হবে। ভালো বলতে যে কোনো, সবগুলোই ভালো, সেটা যেইটাই হোক, আর আলাদা করে নাম নেই, কোনো কোচিং এর হোক কোচিং এর না হোক। আমরা যে প্র্যাকটিস শিট গুলো দিয়েছি সেগুলো পড়লেও হবে, একই তো কথা, এমসিকিউ তো দিন শেষে। তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, এই এমসিকিউটা সলভ করলা, পারলা, এটা পারলাম না, কেন পারলাম না ওটার ব্যাখ্যাটা পড়লাম, সাথে সাথে বইয়ের ওই ছকটা পড়ে ফেলা। আলটিমেটলি তুমি যখন ওই চ্যাপ্টারের উপর 200 এমসিকিউ সলভ করবা এবং 200টার মধ্যে 50টা ভুল করবা, ওই 50টা ভুলের জন্য যখন তুমি বইটার দিকে তাকাবা, তোমার চ্যাপ্টারটা অটোমেটিক রিভাইজ হয়ে যাবে। তুমি আগামী 10 দিন 55টা চ্যাপ্টার থেকে এরকম 11,000 প্রশ্ন সলভ করো না ভাইয়া। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 200 করে প্রশ্ন সলভ করো না, বা 1100, 200 করে প্রশ্ন সলভ করলে কত হয়, 55, 1100, 1100 প্রশ্ন সলভ করো না, করে দেখো, তোমার চ্যাপ্টারগুলো রিভিশন হয়ে যাবে। এই স্ট্র্যাটেজিতে আগাও। যেমন জৈব যৌগ তোমার দুর্বলতা, তো জৈব যৌগের বিগত বছর প্রশ্ন পড়ছো তুমি, কোন একটা প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করছো, করলেই তো এই দুর্বলতা থাকে না। এখন তুমি যদি প্রত্যেকদিন একটা করে পরীক্ষা দাও আর দিয়ে খাবলায় খাবলায় এভাবে পড়তে থাকো, আজকে আমি এখান থেকে 5টা এমসিকিউ পড়লাম, এখান থেকে 5টা, এভাবে 7 দিন পর তুমি হতাশায় ডুবে যাবা। ডুবার সুযোগ নেই।
আগামী 10 দিনের একটা রুটিন করো, 10 দিনে 55টা চ্যাপ্টার শেষ করব আমি। রিভাইজটা করবা কিভাবে? প্রশ্ন ব্যাংক ধরে ধরে, যেই প্রশ্ন ব্যাংক আছে সেটা ধরে ধরে। তৌহিদ না? জি হ্যাঁ, ভাইয়া, প্রশ্ন ব্যাংক আছে, টপিকটা যেখানে আসতেছে ওই বইয়ের খুলিয়ে ওই টপিকটা ওইভাবে পড়বো। হ্যাঁ, এইভাবে পড়ো, তাহলে তোমার ওই টপিকটার কোনোদিন ভুল হবে না। ভাই ইংলিশটা কি হবে? ইংলিশ কি সবগুলো ওই যে ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এগুলো কোশ্চেন গুলো সলভ করলে হবে শুধু? তুই আমাকে বল, আমি কি এটা উত্তর দিচ্ছি নাকি দেই নাই, বল। জি ভাই। তাহলে তুই একই প্রশ্ন আবার করতেছিস কেন? ভাই এটা বুঝতেছিলাম না, আমি মানে করি, সলভ করি, বাট পরবর্তীতে কোশ্চেনটা আসলে তবু কেন জানি ভুল হয়ে যায়, সেই জন্য বললাম। তোর ভুল তুই জানবো, তুই দেখবো। শালা আহ, বোকা। তো তোমার ভুল, যেটা ভুল হচ্ছে সেটা থেকে শিক্ষা নাও, যে এটা আর ভুল হবে না। আর মানুষ মাত্রই ভুল, এটা মনে রাখবা, পড়লেই ভুলে যাবা। আর মানুষ মাত্রই ভুল তো একটা, আমি বিশ্বাস করি মানুষ মাত্রই ভুলে যাবে। মানুষ তো পড়ে, মেডিকেল স্টুডেন্ট মাত্রই ভুলে যাবে। ভাই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ মিনিমাম 1 লক্ষ তথ্য মুখস্থ করে, এই 6টা বই, এক্সট্রা ইনফো, জিকে ইংলিশ মিলাইলে 1 লক্ষ লাইন পাওয়া যাবে। কতগুলা লাইন মনে রাখবে রে ভাই? ভুলে যাবা, এটা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটা তুমি ভুলে যাবা। এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নেই। আমার সাজেশন হলো ভুলে যাবাই, পড়তে থাকা। পরীক্ষার হলে দেখবা যে যার পারার, তোমার যদি পারার হয় তুমি অটোমেটিক পারবা। জি এবং ভাইয়া। কখন পারবা জানো? আচ্ছা, পরবর্তীতে বলার সুযোগ পাবো না, পিপল কমে যাচ্ছে এই মুহূর্তে। যে যারা আছো সবাই 2 মিনিট মনোযোগ দাও। সবাই মনোযোগ দিচ্ছ? কমেন্ট করো। 2 মিনিট মনোযোগ দাও। তোমাদের সাথে আবার কবে এই সেশন নিতে পারবো জানি না, কারণ বর্তমান সরকারের কোনো বিশ্বাস নাই। পরে লাইভ নিব, লাইভ নিয়ে দেখা যাবে যে কেউ একজন রিপোর্ট করে দিচ্ছে অনলাইনে, তো মানে ফাউল লোকের অভাব নাই। দেখা যাবে যে এসিএস আমার বিরুদ্ধে রিপোর্ট করে দিল যে স্যার আপনারা বলছেন অনলাইনে ক্লাস নেওয়া যাবে না, পরে এনে নিয়েছে। তো যা মেসেজ দেওয়ার আজকে দিয়ে দিচ্ছি, মনোযোগ দাও। হ্যাঁ, মনোযোগ আছে? মেডিকেল ভর্তি পরীক্ষায় কারা ভালো করে? এখানে মেডিকেলে গত 10 বছর ধরে মেয়েদের আধিক্য। 100 জন চান্স পেলে 60টা মেয়ে চান্স পায়, 40টা ছেলে চান্স পায়। তারপরও খেয়াল করো, মেডিকেলে কিন্তু যদি 30,000 প্রিপারেশন নেয়, এর মধ্যে 20,000ই থাকে মেয়ে। মেয়েরা কিন্তু মেডিকেল প্রিপারেশনে বেশি নেয়, ছেলেরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বেশি নেয়। মেডিকেলে যে পরিমাণ মেয়ে প্রিপারেশন নেয় সেই পরিমাণ মেয়ে কিন্তু চান্স পায় না। এবং তোমাদের মধ্যে অনেকেই হবে যারা মেডিকেলে চান্স পাবা না, অনেক ভালো ছাত্রী হওয়ার পরেও। ছেলেদের জন্য এটা অনেকের অনেকের জন্য সত্যি, সবার জন্য না। তাদের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আমি আমার লাইফের গল্পটা তোমাদেরকে বলি, আমি কিভাবে মেডিকেলে চান্স পেলাম, কেন পেলাম। খুব দ্রুত 2 মিনিটে বলবো, এখান থেকে যাদের শিক্ষা নিবার শিক্ষা নিবা। এটা আমার লাইফ চেঞ্জিং, এবং আমি এখন সকল পরীক্ষায় এই স্ট্র্যাটেজিটাই ফলো করি। সেটা কি? আমার মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল 23শে নভেম্বর। আমি, আমাদের সময় মডেল টেস্টগুলো শুরু হয়েছিল 3 নভেম্বর, আমার এখনো মনে আছে। আমি পঞ্চগড় থেকে ঢাকা আসলাম মডেল টেস্টগুলো দিতে। প্রথম মডেল যখন আমি পঞ্চগড় থেকে ঢাকায় নামলাম তখন আমার জ্বর, আমি অসুস্থ বোধ করছি, আমার জ্বর। আমি প্রথম মডেল টেস্টটা জ্বর নিয়েই দিলাম। দ্বিতীয় মডেল টেস্ট 5 তারিখ, যেদিন আমি দ্বিতীয় মডেল টেস্ট দিতে গেলাম সেদিন আমার গলায় প্রচন্ড ব্যথা, আমি খেতে পারছি না জ্বরের পাশাপাশি। আমি একজন ডাক্তারকে দেখালাম 5 তারিখে। সে বলল আপনার তো পক্স। তো আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি 6 তারিখে গেলাম সোহরাওয়ার্দী মেডিকেলে দেখাতে। তো সোহরাওয়ার্দী মেডিকেলে যিনি ডাক্তার ছিলেন তিনি বললেন যে তোমার ভয়ঙ্কর পক্স হয়েছে, তোমার, তুমি বাসায় থেকো না, তুমি মহাখালী 7তলা হাসপাতালে, একটা মহাখালী একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে আজকে গিয়ে ভর্তি হয়ে যাও। আমার 9 তারিখে, 23 তারিখে মেডিকেল ভর্তি পরীক্ষা, 9 তারিখে আর্ম ফোর্স ভর্তি পরীক্ষা, আর আমার এদিকে মডেল টেস্ট চলছে। 6, 7, 8, আমি বই নিয়ে বসতেই পারলাম না, মডেল টেস্ট দেওয়া তো দূরের কথা, বই নিয়ে বসতে পারলাম না। 9 তারিখ কোনো কিছু না পড়ালেখা করে আর্ম ফোর্সের পরীক্ষা দিলাম। পরীক্ষাটা যা ব্রেনের মধ্যে যতটুকু ছিল সেটা দিয়ে দিলাম। সুস্থ হতে হতে আমার 15 তারিখ হয়ে গেল, এর মধ্যে আমি ঠিক মতো পড়তে বসতে পারলাম না, পড়তেই বসতে পারলাম না। মানে বিছানা থেকে আমার বাবা চলে আসলো এলাকা থেকে, আমার বাবা আমার সেবা করলো, হাসপাতালে ভর্তি হতে হয় নাই, খেতে পারছিলাম না, বই নিয়ে পড়তে বসতে পার। 15 তারিখে আমি সুস্থ হলাম। যখন 15 তারিখে আমি সুস্থ হলাম, যখন আমি পড়ার টেবিলে বসলাম, তোমাদেরকে যেমন এখন আমি বলতে পারছি আরো 20 দিন আছে, আমার যখন 20 দিন ছিল, ওই 20 দিনে 12 দিন আমার জ্বরে কেটে গেছে। শেষে আমার হাতে মাত্র 7 দিন ছিল। তখন তোমার মতো আমার অবস্থা 12টা বেজে গেছে যে আমার এখন কি হবে, আমি এখন কি পড়বো। কারণ ভাই আমি তো, আমার হাতে 7 দিন, আমি কি করব।
এই 7 দিনে আমি জাস্ট আমার মতো করে যেটা পড়তে মন চাইছে সেইটা পড়েছি, এবং বারবার মনে হয়েছে যে চারপাশের লোকজন এত পড়ালেখা করলো শেষ 20 দিন, আর তুমি ভাই 10 দিন ধরে অসুস্থ। কিন্তু আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি চান্স পাবোই, আমাকে পাইতেই হবে, আল্লাহ আমাকে দিবে, আমি পরিশ্রম করছি আগে। পরীক্ষার হলে আমি প্রচন্ড কুল মুডে ছিলাম, পুরা পৃথিবী যেখানেই যাক আমি হাসি মুখে দাগাবো, কোনো চাপ নাই, চান্স পাইলে পাবো না পাইলে নাই। পরীক্ষা শেষে আমার সামনে যে ছেলেটা ছিল ও আমাকে বলল যে ভাই তোমাকে, তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে বলে মনে হলো। আমি বললাম যে কিভাবে বুঝলা? ও বললো পুরো পরীক্ষার সময় দেখলাম তুমি হেসে হেসে পরীক্ষা দিচ্ছ। তো হেসে হেসে পরীক্ষা দেওয়াটা ছিল আমার স্ট্র্যাটেজি। আমি কোনো প্রশ্নকেই গুনতাম না, মানে কোনো চাপই নিতাম না। ধরো প্রথম প্রশ্নটা আসলো, এটা পারলাম না, দ্যাট না পারলে কি যায় আসে, আমি তো আর 100-তে 100 পাবো না, 100-তে 95 পাইলেই তো হয়েছে, এই প্রশ্ন আজকে আমি দাগাবোই না। একদম আনকমন, কোনো প্যারা নিতাম না পরীক্ষার হলে, যেটা পারতাম সাথে সাথে দাগাই দিতাম, ধর এটা কোনো প্রশ্ন হলো, দাগা। জাস্ট প্রচন্ড লাইট মুডে আমি মেডিকেল ভর্তি পরীক্ষাটাকে নিয়েছিলাম। সেই জন্য আমার উপরে কখনোই প্রচন্ড পরিমাণে চাপ কখনোই জেকে বসেনি। তোমাদের এখানে আমি অলরেডি যেটা দেখতে পাচ্ছি, তোমরা অলরেডি ঔষধ চাচ্ছ আমার কাছে, ভাই আমাকে ওষুধের নাম বলেন, ডাক্তার দেখাবো কিনা। এগুলো যারা করবে এরা পরীক্ষা পর্যন্ত যাওয়ার আগেই অর্ধেক শহীদ হয়ে যাবে। আবারও বলছি, মেডিকেল ভর্তি পরীক্ষাটা 100টা মডেল টেস্টের মতোই আরেকটা মডেল টেস্ট। তুমি যতটা এটাকে লাইটলি, যতটা সিম্পলি নিতে পারবা, তোমার পরীক্ষা তত ভালো হবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম, লিখে দিলাম। আর যে যত চাপ নিবে মানসিক, যে যত টেনশন করবে, তার পরীক্ষা তত খারাপ হবে। আমাদের ব্রেনে ধরো 1 লক্ষ নিউরন আছে। তো এই 1 লক্ষ নিউরন নিউরন তুমি যদি পড়ালেখায় কাজে লাগাও, তাহলে তোমার আউটপুট ভালো আসবে। আর এই 1 লক্ষ নিউরনের 3 লক্ষ নিউরন বা 30 লক্ষ নিউরন দিয়ে তুমি যদি টেনশন করো, তাহলে তোমার ফাংশনালিটি কিন্তু মাত্র 70%। 70 লক্ষ নিউরন দিয়ে তোমাকে তখন কাজ চালাতে হবে, পরীক্ষার হলে কাজ করবে না ব্রেনটা। সবার জন্য এটুকু বলবো, সকল চাপটাপ ঝুলে ফেলে দাও, একদম রিল্যাক্স, টোটাল রিল্যাক্স থাকো, পুরোপুরি রিল্যাক্স হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যাবা, যতটুকু পড়া হয়েছে ততটুকু নিয়েই যাবা, দেখবা চান্স পেয়ে বসে আছো। এইটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। ঠিক আছে, এবার কে বলবে? চাপ নিয়ে ক্লিয়ার মেসেজ দিয়ে দিলাম। হ্যাঁ, শাওন বলো, শাওন বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, শাওন বলো ভাইয়া। জি ভাইয়া, শাওন না, এটা আমার ভাইয়া আইডি, তো এটা দিয়ে আমি হ্যাঁ জয়েন হ্যাঁ, করি। বলো বলো বলো। জি ভাইয়া, আমার কোশ্চেন ছিল যে আমরা যখন কোশ্চেন সলভ করি, তো তখন এমন কিছু প্রশ্ন আসে যেখানে হচ্ছে খুব ক্রিটিক্যাল ক্যালকুলেশন থাকে। যেমন কেমিস্ট্রির কোনো লগের কোনো ক্যালকুলেশন হোক, বা ফিজিক্সের রুট ওভার দিয়ে দশমিকের কোনো ক্যালকুলেশন হোক। তো এই ধরনের প্রশ্ন দেখলেই প্যানিক হয়ে যায় আর কি। আহ এবং মনে হয় যে ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। তখন সমাধান করতে গেলে দেখা যায় অনেক টাইম লাগছে, সঠিক উত্তর আসছে না, কিংবা অপশনের সাথে মিলছে না। তো এই ধরনের কোশ্চেন গুলোর ক্ষেত্রে কি করবে? স্কিপ করে যাব, যে পরে আবার সমাধান করব, নাকি এক্স্যাক্টলি, তখন? দ্যাটস ইট। জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার সবার জন্য স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। যেই প্রশ্নটা দেখে মনে হলো বাপের জন্মে এটা প্রথম দেখলাম, এটা কোনো, এটা এটা কি প্রশ্ন, বাপরে বাপ, এমন 5টা প্রশ্ন থাকবে, অঙ্কও থাকতে পারে, যেটা বাপের জন্মে, তুমি কেন, তোমার আব্বা তোমার দাদাও এই প্রশ্ন কোনোদিন দেখেনি। আমরা ধরো, আমরা আমরা শিক্ষকরাও দেখিনি, এমন প্রশ্ন থাকতে পারে। দেখা মাত্র স্কিপ, রিডিং পড়লা, বুঝলা না, থ্যাংক ইউ সো মাচ, যেটা আমি কোনোদিন পড়িনি, গোল করে রেখে দাও, যেটা আমি পরে দাগাবো। এটা এই মুহূর্তে এটার পিছনে 1 সেকেন্ড নষ্ট করা মানে ওর টাইম ওই সেকেন্ডে নষ্ট হয়ে যাওয়া। কোনো ম্যাথ যেটা এক দেখায় মনে হচ্ছে পারবো না, ওই ম্যাথ ওই মুহূর্তে চেষ্টা করতেই যাবা না। এটা বিশেষ করে মেয়েদের জন্য। তোমরা অঙ্ক না করতে করতে, মেডিকেল কোচিং করতে করতে তোমরা নর্মাল যোগ 3 আর 2 যোগ করলে কত হয় সেটাও একটু কেঁপে যাও। বিশেষ করে মেয়েদের জন্য বলছি, যদি কোনো অঙ্ক দেখে মনে হয় যে এটা আমি পারবো না, সাথে সাথে গোল করে দাগাই দিতে হবে, স্কিপ, একদম স্কিপ। পুরা সবগুলো দাগাবার পর সবার শেষে দাগাবা। আমি ম্যাথ সবার শেষে দাগাইছিলাম। আর যেই ম্যাথটা হুবহু বইয়ের মধ্যে দেওয়া, যে মুখস্থ করে গেছো, দেখা মাত্র পারবা, শুধুমাত্র সেইটা সলভ করবা। না হলে সবার শেষে করবা, না হলে সবার শেষে করবা, সবার শেষে আহ আগে যদি করে ফেলো, একদম বিপদে পড়ে যাবা, বুঝতে আগে যদি একবার প্যাচ লাগে পরীক্ষার হলে, মাফ। ঠিক আছে?
জি ভাইয়া, বুঝতে পেরেছি। এখন আরেকটা কোশ্চেন ছিল যে 1 তারিখ থেকে তো সব মানে কোচিং সেন্টার বন্ধ, তারপরে এরকম বলা হয়েছে। তো আমরা যে এক্সাম গুলা দিছি এসিএস এ, তো ওগুলা কি ওয়েবে প্রিভিয়াস থাকবে? এক্সাম অ্যাক্সেস করা যাবে, প্রিভিয়াস ক্লাস অ্যাক্সেস করা যাবে, কোনো ধরনের লাইভ ক্লাস লাইভ এক্সাম হবে না, ও সবই করা আচ্ছা। যাবে। তোমরা তো এগুলো জি পারচেস করেছো, তোমরা এগুলো ডেন্টাল পর্যন্ত ক্যারি করতে পারবা, জি নো ভাইয়া। প্রবলেম উইথ দ্যাট। ঠিক আছে। হুম, জি। আসসালামু ওকে, আলাইকুম। পার্থ বলো। পার্থ, হ্যালো। হ্যাঁ পার্থ বলো ভাইয়া, শুনছি। নমস্কার ভাইয়া। নমস্কার, বলো। ভাই আমার প্রবলেম হচ্ছে আমি সবই পড়ে এনেছি এই মুহূর্তে। আপনার আমার এক্সামে মার্ক হচ্ছে আপনার 70 থেকে 80-র মধ্যে আসে। তো ভাই আমার প্রবলেম যেখানে হয় হচ্ছে আমি এক্সট্রা ইনফো পাই না। মানে আপনার মেন বই থেকে যেগুলো পড়ি সব ঠিক আছে, কিন্তু আপনার এক্সট্রা ইনফো বলতে আপনার হচ্ছে যেমন আলিম স্যার, মাজেদা ম্যাডাম, এনাদের বই থেকে দু একটা প্রশ্ন আসলে আমি পাই না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি পার্থ, এক্সট্রা ইনফো না পড়লে পারা যায় না। আমি নিজেও পারতাম না আমার সময়, যেগুলো আমাদের সময় আলিম স্যারের বই ছিল না, বাট একটা নূরে পারভিন না কি যেন ম্যাডামের বই ছিল, তো আমিও পারতাম না হ্যাঁ ওখান থেকে আসলে। তো হ্যাঁ ভাই, আরেকটা হ্যাঁ আমি বলো। সেকেন্ড টাইমার তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছিলাম। আপনার কথা ঠিক আছে ভাই, আমি দেখছি আপনার হচ্ছে ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়ে আমি আমার মার্ক আসছিল মোটামুটি 60-এর মতো। তো আমি হচ্ছে গদিনকে ওই কোর্সে পরীক্ষা দিলাম ভাইয়া। তো আমি ওই কোর্সে ভাইয়া সেম সেম পরীক্ষা দিয়েছি এবং মার্ক আমার হচ্ছে 75 আসছে। তো হ্যাঁ ভাই মানে আমার তো হচ্ছে তোমার এখন পার্থক্য কি বলে মনে হচ্ছে, মানে ইস্যুটা কি? তুমি তো পার্থক্য একই বলতে প্রশ্ন আমি 2বার হচ্ছে, পরীক্ষা দিলা। হ্যাঁ ভাই পরীক্ষা দিয়েছি আমি ওটা বললাম ভাই। আপনার হচ্ছে মানে ফার্স্ট টাইমে কোশ্চেন ভাই একদম স্ট্যান্ডার্ড ছিল, মানে ওই পরীক্ষাতে ইজিলি আপনার হচ্ছে 70 মার্ক পাওয়া যেত আমি দেখলাম। কিন্তু ফার্স্ট টাইমে ভাই খুব নার্ভাস ছিলাম, তো ইজি জিনিস ভুল করে ফেলছি। মানে আপনার হচ্ছে অনেক কিছু জানা ছিল অনুশীলন থেকে, তো ভাই গতবার পড়ে যায়নি। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন মিস হয়ে গেছে আমার। আর ভাই ওখান থেকে আপনার হচ্ছে ইংলিশ জিকে মোটামুটি পারছিলাম, শুধুমাত্র ভাই হচ্ছে জানা জিনিস ভুল করে আসছে এরকম আর কি। এবং ভাই হচ্ছে ওই কোশ্চেনটা আমি আজকে পরীক্ষা দিলাম ভাই, তো ওই পরীক্ষাতে আমার মার্ক 75 আসছিল। এবং ভাই দেখলাম হচ্ছে আপনার মানে বলতে গেলে যদি আমি খুব স্ট্রেসফুল থাকি তাহলে ভাই ওই মানে ইজি জিনিসটা পারবো না আর কেমন। কারণ এক্স্যাক্টলি ভাই আজকে আমি এক্স্যাক্টলি। হচ্ছে মানে রিল্যাক্স মোডে পরীক্ষা দিলাম, তো ভাই খুব মানে কোশ্চেন এমন কিছু আমারই কঠিন আসে আপনার হচ্ছে। আমি পরীক্ষাতে মোটামুটি ভাই আমার হচ্ছে মানে আমার বাড়িতে মডেল টেস্ট অনেকগুলো আছে এবং আমি এসএসসি পরীক্ষা দিই, তো ভাই আমার মার্ক মোটামুটি আগের থেকে হচ্ছে ভাই মোটামুটি ভালো আসে। এখন প্রার্থনা করেন ভাই দেখাতে কি হয়, আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি। কারণ সেকেন্ড টাইমে তো ভাই আমি বুঝতে পারছি যে কোন জায়গায় কি সমস্যা আমার। হ্যাঁ পার্থ, এবং তুমি ভাই তো, আমি বলবো তোমার তো এবার 3 মার্ক কাটবে, এবার ভালো জায়গায় আসতে হবে পার্থ। আমি তোমাকে আবারও বলবো, সেকেন্ড টাইমের তো একটা সমস্যা হয়, শেষে গিয়ে মনে হয় এটাই আমার লাস্ট চান্স, আমাকে পারতেই হবে। তুমি বাসায় যেভাবে পরীক্ষাটা দিয়েছো 75 পেয়েছো, হুবহু সেম মাইন্ডসেটে যদি পরীক্ষা দাও পার্থ, চান্স হবে। ধন্যবাদ ভাই। এই এবং ভাই হচ্ছে মাইন্ডসেটটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ পার্থ। পোলাপান কিন্তু দেখাতে এটাই ধরে রাখতে পারে না, পোলাপান জাস্ট নিজের উপরে চাপ নিয়ে নেয়, আমাকে পারতেই হবে করতেই হবে, এরকম একটা চাপ নিয়ে পরীক্ষার হলে যায়, পরে তো 12টা বেজে যায়। এবং ভাই হচ্ছে মনে করেন মানে সময় সময় খুব ঝামেলা হতো ভাই। আপনি হচ্ছে মনে করেন ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার সময় মনে করেন হচ্ছে 50টা এমসিকিউ দাগাতে আমার মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেছিল। এবং ভাই ওই সময় এমন একটা জিনিস আমি বুঝতে পারতাম না, মানে ফার্স্ট টাইমের উপর কি এমন হচ্ছে মানে ফার্স্টে যে প্রশ্নটা আসছে আমাকে ওটা দাগাতে হবে এমন একটা মাইন্ডসেট ছিল আমার। মানে স্কিপ করার মানসিকতা তখন ছিল না। তো প্রশ্ন একটা টাইম বেশি দিয়ে মনে করেন হচ্ছে ম্যাথ আসলে কয়েকটা, তো ম্যাথটা পারবো কিন্তু ইজি ম্যাথ ভুল করেছিলাম ভাই। আমার একটা ম্যাথ ছিল আপনার হচ্ছে কত মিটার পানি যোগ করতে হয়। তো ম্যাথটা করে ম্যাথের অ্যান্সার ভুল চলে আসছে, সঠিক দেখাতে পারি নাই। তো ম্যাথের টাইমও নষ্ট, অ্যান্সার ভুল, ওইখানে টাইম চলে গেছে এমন এমন। তো এমন ম্যাথ ছিল বা অনেক প্রশ্ন ছিল যেগুলো ভাই পারবো, কিন্তু আপনার হচ্ছে ভাবতে গিয়ে বা কোনো কারণে টাইম চলে গেছে কিন্তু দেখাতে পারিনি। পরবর্তী আমি টাইম আসলে ঠিক করতে পারিনি, মোটামুটি আপনার হচ্ছে 80 দেখাতে পারছিলাম। তো এবং 80-র মধ্যে আপনার মোটামুটি ওরকম আপনার হচ্ছে 60 মার্কের মতন আসছিল। তো ভাই গত বছর কাট মার্ক আপনার হচ্ছে মোটামুটি ওই 68 মতো ছিল আর কি। তো দেখা যাক এবার কি হয়। তাহলে আহ, আহ, পার্থর সাথে আমার কথার তো সবাই মিল পাইলা, তাই না? চাপযুক্ত এবং চাপহীন পরীক্ষা দেওয়ার ফলাফল পার্থ তোমাদেরকে দেখাই দিল। আবারও সবাইকে বলছি, আর খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষার হল টাইম কোন দিক দিয়ে যায় ইউ উইল নেভার নো, যেহেতু তোমরা ঘড়ি নিতে পারবা না। সবাইকে স্পষ্ট করে বলে দিই, পরীক্ষা প্রত্যেক 9 মিনিটে 20টা প্রশ্ন দাগাইতে হবে। দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক 9 মিনিটে 20টা করে প্রশ্ন টাচ করতে হবে, দাগাতে হবে বলতে সলভ করতে হবে। আসছো? বসো বসো, এখানে আসো। প্রত্যেক 9 মিনিটে 20টা করে প্রশ্ন সলভ করতে হবে, তার মানে 20টা, 100টার জন্য 45 মিনিট, 45 মিনিটে আমার 100টা প্রশ্ন পুরো পড়া শেষ হয়ে যাবে। এর মধ্যে তুমি 60টা দাগাও, 70টা দাগাও, 80টা দাগাও, সেটা গুরুত্বপূর্ণ না। এর মধ্যে তুমি মার্ক করে নিবা কোনটা কোনটা দাগাইছো আর কোনটা কোনটা দাগাও নেই। মানে 20টার মধ্যে হয়তো 15টা দাগাইলা, 5টা দাগাইলা না, কিন্তু প্রত্যেক 9 মিনিটে
শেষ করতে হবে। এই টাইম শুরু থেকেই ফোকাস করতে হবে। তুমি যদি শুরুতেই 20 মিনিট নাও, দেখবা যে শেষে গিয়ে পারা জিনিস আর টাইমের অভাবে ভুল করেছো। তো আমার মনে ভাইয়া হয় যে আমরা, হ্যাঁ বলো পার্থ। একটা কথা ছিল ভাই, আমি দেখলাম আপনার আমি মোটামুটি আমার মানে এইচএসসি পরীক্ষক বা আমার কাছে যে কোশ্চেনটা আছে, আমি পরীক্ষা দিলে আপনার মোটামুটি 60 মার্কের মধ্যে যদি আমার শিওর থাকে ভাইয়া, তাহলে বাকি আমি কিছু 50-50 মেরে দিই। তো 50-50 মারার পর ভাই আমি মোটামুটি আপনার 88 থেকে 90টা দাগে আর কি। তো ওইখানে আমার মার্কটা আপনার 70+ এরকম মার্ক থাকে। তাহলে আমি কি এটা দিন মেন না। পরীক্ষাতে এমন দাগাবো, মানে 90+ বা এরকম, মানে দাগাবো কেমন সেটা বুঝতে পারছি না ভাই। কোশ্চেনের উপর কি নির্ভর করে দাগাবো আমি, না আমার কি সবসময় এমনই মাইন্ডসেট রাখা উচিত যে আমি সবসময় 90 করে দাগাবো? আমি এটা বুঝতে আচ্ছা পারছি না ভাই। ঠিক আছে, আমরা সেশনটা 1.5 ঘন্টার বেশি চালাবো না, কারণ একটা এই ধরনের সেশন এর চেয়ে বেশি চালালে আসলে চালানো উচিত না, পরবর্তীতে পোলাপানিটাকে আর দেখবেও না। তো আমি তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কেউ যদি মনোযোগ দিয়ে শুনে তার সমস্যার সমাধান পেয়ে যাবে। তো এই প্রশ্নে আলোচনা করা হয় নাই ভাই কয়টা দাগাবো, মাঝখানে কে যেন কমেন্ট করেছিল যে ভাই দাগাবো কয়টা। তো সেটার উত্তরটা দিয়ে দেই। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের পাবলিক পরীক্ষায় চান্স পেতে হলে তোমাকে 70 মার্ক পেতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, রাইট? তার মানে 70টার কম তো দাগায় আসার কোনো সুযোগ নাই। 70টা তো মিনিমাম দাগাইতে হবে যদি চান্স পাইতে চাও, নাম্বার ওয়ান। নাম্বার টু, ঢাকা মেডিকেলে চান্স পেতে হলে তোমাকে ধরে নিতে হবে যে 85 পেতে হবে। তো ঢাকা মেডিকেলে চান্স পেতে চাও আবার দাগায় 180টা, তাহলে এই সুযোগও নাই। ঢাকা মেডিকেল চান্স পেতে হলে 85টার চেয়ে বেশি দাগাতে হবে, তাহলে এটাও সত্য। এখন ভাইয়া আমি শুধু চান্স পেতে চাই ঢাকা মেডিকেলে না, তাহলে কয়টা দাগাবো? আর ঢাকা মেডিকেলে চান্স পেতে চাই তাহলে কয়টা দাগাবো? যদি শুধু চান্স পেতে চাও তাহলে কনফার্ম দাগাইতে হবে 70টা, মানে 70টা পারতেই হবে। এরপর 80টার বেশি দাগায় আসতে হবে। বেশি দাগাইলে ক্ষতি নাই। এডুকেটেড গেস, কালকে একজন বলছিল, তাহমিদ বলছিল যে এডুকেটেড গেস করতে হবে, বুঝে শুনে বেশি দাগায় আসতে হবে। কারণ ধরো তুমি 10টা প্রশ্ন আন্দাজে দাগাইলা, এডুকেটেড গেস করলা, গেস করে এর মধ্যে ধরো 8টাই ভুল হয়ে গেল, 2টা ঠিক হলো, দেখো তোমার লাভও নাই লসও নাই, 0-0। 8টাতে 2 মার্ক কাটা, 2 মার্ক ঠিক। কিন্তু ভাইয়া যদি তোমার 3টা ঠিক হয়ে যায় আর 7টা ভুল হয়, তাহলে কিন্তু তুমি মার্ক এখান থেকে মার্ক পেয়ে গেলা। তো তুমি কোনো মার্ক পাইলা না, সেইখান থেকে তুমি 0.75 যদি মার্কও পাও সেটাও তো হিউজ ব্যাপার। তো ধরো 15টা আন্দাজে দাগালা, তার মধ্যে যদি 5টা হয়ে যায়, বিশ্বাস করো 2.5 মার্ক বিশাল বড় গ্যাপ তৈরি করে, বিশাল বড় গ্যাপ তৈরি করে। ঠিক আছে? তো আমি এরকম 12টা আন্দাজে দাগাইছিলাম, এর মধ্যে আমার 4টা ভুল যায়, 4টা হয়, 8টা ভুল যায়, 2 মার্ক অ্যাড হয়। তো 2 মার্ক, ধরো আমার ভর্তি পরীক্ষায় পজিশন আসতো 30, আমাকে বানিয়ে দিচ্ছে ফিফথ। তো 2 মার্ক তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি তো 81টা শিওর ছিলাম, 81টা দাগায় বের হয়ে আসতে পারতাম। অবশ্যই বেশি দাগানো বুদ্ধিমানের কাজ। যারা 100তে 100 দাগাতে চাও, আমার বাবা আমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শটা দিয়েছিল। আমার আব্বু বলেছিল যেটা কখনোই দেখোনি পরীক্ষার হলে সেইটা দাগাইও না, আর যেটা তুমি দেখছো, দেখার পরে মনে হচ্ছে এটা হতে পারে, সেইটাতে রিস্কটা নিবা। যেটা কোনোদিন দেখোনি সেইটাতে দাগালে ভুল হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে পার্থ? ওকে। তো জি আমার ভাইয়া। মনে হয় যে, হ্যাঁ, আমরা আর দু একজনকে সুযোগ দিয়ে আমাদের আলোচনা শেষ করব। এখানে রোদেলার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলার আছে, 10 বার হাত তুলেছে রোদেলা। রোদেলা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ রোদেলা বলো, আপু শুনছি। জি ভাইয়া, আমার মানে মডেল টেস্ট গুলাতে মার্ক সব সময় মানে প্রত্যেক দিন 63 64 এটার মধ্যে থাকতেছে। আমি ফাইন্ড আউট করতেছি যে আমার এই জায়গাগুলোতে ভুল, আবার বাসায় এসে এটা পড়তেছি, লিখতেছি, ভালোভাবে মার্ক করে রাখতেছি। পরের দিন আবার দেখলাম যে ওই জায়গা থেকে একটা কোশ্চেন আসছে, ওইটাই আমি ভুল করতেছি। মানে পরীক্ষার হল আগের দিন রাতে আমার যেই কোশ্চেনে যেই কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল, ওইটাও মানে পরের দিন যে আসছে আমি ভুলটাই দাগাই দিয়ে আসতেছি। এইটার থেকে মেনলি ফিজিক্স সেকেন্ড পেপারে এটা আমার অনেক বেশি হইতেছে ভাইয়া। এটা জাস্ট তুমি আমার ছোট বোন, আমি জাস্ট এই ভুলটাই করি। একবার কোনো একটা যদি ভুল হতে ধরে, ওটাই আমার ব্রেনে সেট হয়ে যায়, ভুলটাকেই সঠিক বলে মনে হয়। তো আমি এটা আমার জীবনেও বহুবার হয়েছে। ধরো একটা প্রশ্নের দুটো উত্তর হয় এ না হলে বি, সঠিক উত্তর ধরো এ আর ভুল উত্তর বি। তো জি। আমি পরীক্ষার হলে আমি জানি যে এটার মধ্যে এ না হলে বি, এবিসিডি অপশনে আছে, কিন্তু আমি জানি এ না হলে বি হবে উত্তর, সঠিক উত্তরে ভুল উত্তর বি। আমি দেখা যাবে যে বিটাই দাগাবো, পরবর্তীতে আমি বিটাই দাগাই। মানে এটা আমার মেনের মধ্যে সেট হয়। তো এইটা কাটাবার একটাই উপায়, যেটা ভুল হচ্ছে সেটাকে একটা নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করা। যে ধরো আমার বাড়ি কোথায়, এ নাকি বি, তো আমার বাড়ি এ, এইভাবে মনে রাখার চেষ্টা করা বাবু। এটা ব্রেনে আমাদের অনেক সময়, আমাদের ব্রেন তো দিন শেষে, তুমি তো, এটা তো একটা প্রসেস, লজিক,
তুমি চিন্তা করে বের করছো, তো তোমার লজিকে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে বারবার ব্রেনের সার্কিটে। তো সার্কিটটাকে শর্ট বাইপাস করার জন্য যেটা ভুল হচ্ছে সেটাকে একটা নেমোনিক করে নিতে হবে সাথে সাথে, সাথে সাথে ব্রেনের মধ্যে মনে রাখার উপায়ের সাথে এটাকে কানেক্ট করে ফেলতে হবে। এটা সবার হয়, বিশেষ করে আমার তো আরো বেশি হয়। 50-50 গুলোতে সবসময় ভুলটাই আমি দাগাই, এটাই আচ্ছা, তো আর বললা তাই না? ভাইয়া, ভাইয়া আমার হচ্ছে জিকে যে আমি এমন ভাবে আগে পড়ে রাখছিলাম বাংলাদেশের, যাতে আমার এই যে ভুল যায় একই জিনিস বারবার, এটা আমি পরবর্তীতে ভালো করে ফোকাস করতে পারি। তো এখন জিকে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাড করে দিছে, আমার প্রশ্ন হচ্ছে আমি তাহলে ওগুলাতে টাইম কখন দিব? আমি কি শুধুমাত্র আগের বছরে যে বিসিএস এর প্রশ্ন ছিল, অন্যান্য জায়গায় চাকরি পরীক্ষায় যে বিসিএস মানে ইন্টারন্যাশনাল থেকে যে প্রশ্নগুলো আসছে, ওগুলা সলভ করা কি আমার জন্য ভালো হবে, নাকি আবার যে বই যেটা ওইটা লাইন বাই লাইন মার্ক করে পড়াটা সেফ হবে? কি মানে কোনটা আন্তর্জাতিক? নিয়ে ফোকাস দিব? আন্তর্জাতিক জি ভাইয়া। তৌহিদ ভাইয়া এই যে এই মুহূর্তে তৌহিদ ভাইয়া স্টুডিওতে কমেন্ট করতেছে, তৌহিদ ভাইয়া আগামী 3টা ক্লাসে যা যা পড়তে বলবে জাস্ট ফলো দ্যাট ব্লাইন্ডলি। এই মুহূর্তে নিজের ব্রেন আর খাটাবার দরকার নেই তোমাদের কারোই। তোমরা যদি আমাদের উপর ভরসা রাখো, তৌহিদ ভাইয়ের উপর ভরসা রাখো। ভাইয়া এই যে আগুন কমেন্ট করতেছে, মেডিকেল 85.5 পেয়ে 98তম হয়েছিল কয়েক বছর আগে। ভাইয়া তোমাদেরকে আন্তর্জাতিকতে গুছাই দিবে। যদি কিছু পড়তে চাও তাহলে এইটুকু পড়বা, না হলে দুনিয়াতে পড়ার অনেক কিছু আছে। আমি কি বুঝাতে পারলাম? জি ভাইয়া। আপাতত তৌহিদ ভাইয়ের উপরে ভরসা রাখো, যদি কমন পড়ে ভাইয়া এ থেকেই পড়বে, যদি না পড়ে কমন, তৌহিদ ভাইয়া কেন, ইউনুস স্যার এসেও যদি প্রশ্ন সাজেশন দেয় তাও কমন পড়বে না। হ্যাঁ, আচ্ছা তো সব ভাইয়া। পড়ার সুযোগ নেই, শুধু তৌহিদ ভাই যেটা বলবে সেটাই। আর ভাইয়া জুলজিতে মানে আমি তো রেটিনাতে পড়তাম, তো ওখানে একটা ক্লাসে একদিন ভাইয়া বললো যে অনুশীলনী প্রশ্নতে নাকি আগের বছর আহ কোন একটা বই থেকে হচ্ছে 12টাই একদম হুবহু অনুশীলনী প্রশ্ন ছিল, কিন্তু আমি তো মেইন যে বইটা পড়ি, হাজারি স্যার শুধু অনুশীলনী পড়ি, ইসাক স্যার শুধু অনুশীলনী পড়ি, আর আমি আজমল স্যার, হাসান স্যার অনুশীলনী ভালো করে পড়তেছি। তাহলে বাকি অনুশীলনী গুলো পড়া উচিত। কিন্তু ভাইয়া এখন তো আমি আগে পড়ি নাই, বিশেষ করে ফিজিক্সে দেখলাম অনেক এমসিকিউ, কি ফিজিক্স মানে সেকেন্ড কয়টা পেপারে। চ্যাপ্টার, 21টা চ্যাপ্টারে কয়টা এমসিকিউ হবে? সর্বোচ্চ একটা দিনের একটা বেলা সকাল থেকে দুপুর পর্যন্ত ফিজিক্সের সকল অনুশীলনী পড়ে শেষ করে দেওয়া যায়, এটা কি বলো? তোমার হাতে আচ্ছা 21 দিন আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা তাহমিদ। মিষ্টি খাওয়া চলতেছে, তুই থাক। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া চিনতে পারতেছেন আমাকে? তাহমিদ জি, চিনতে চিনতে পারতেছেন পারতেছি ভাইয়া? মানে? ওকে একজন ভাইয়া। তাহমিদ তো চিনি, বলো তাহমিদ, ওটা তুমি নাকি? জি জি ভাইয়া, আমি আপনার ডিএমসি ডিমার্সে প্রথম থেকেই ছিলাম ভাইয়া, এখনো পর্যন্ত। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেজন্যই মনে হচ্ছে। ইয়েস, বলো কেমন জি আছো ভাইয়া। তাহমিদ? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। এখন আমার সমস্যা হচ্ছে ভাইয়া, আমি যখন 3 মাস, তো গত 3 মাস থেকে ছিল, তো প্রথম 3 মাসের প্রথম দিকে আমি খুব বেশি কিউরিয়াসিটি ছিলাম, বা পড়ার প্রতি একটা এমন একটা টান ছিল, অনেক ভালো করতেছিলাম। কিন্তু এখন লাস্টের দিকে দেখতেছি আমার পড়ার প্রতি কোনো ইচ্ছাই নাই, মানে মানে আমি মানে বিশ্বাস করি যে আমি পড়লে পারবো, কিন্তু এখন আমি পড়ার প্রতি কোনো মানে অ্যাট্রাকশনটা পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না। এই সমস্যা। এক নম্বর কাজ হবে তাহমিদ, মোবাইল কেমন চালাচ্ছো? মোবাইল, আমার তো মোবাইল নাই ভাই, আমার ল্যাপটপ আছে। মাঝে মাঝে যখন বেশি খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়, তখন মাঝে মাঝে একটু ইউটিউব মানে তাহলে তুমি এই সময় কাটাচ্ছো কি করে এখন? পড়ি। তারপর মানে এইরকম কিভাবে চলে যায়, মানে বুঝতে পারছি, পড়তেছি পড়তেছি মানে চলে যায় কিরকম। মানে পড়ার প্রতি যে একটা টান, মানে এই টানটা আসতেছে না মানে মনের বা ভেতরে। বুঝতে পারছি, এগুলো হয় পরীক্ষার আগে, এগুলো সবারই, অনেকেরই হতে পারে এরকম। মানসিক আর চাপ আমি থাকলে ব্রেন নিজেকে অনেকভাবে ডাইভার্ট করার চেষ্টা করে। তো বাবা তুমি, আমি তোমাকে বলবো যে 1 নম্বর লক্ষ্য করো যে এই সময়টা কোনোদিন ফিরে আসবে না, নিজেকে আগে এটা বুঝাও। তারপর একটা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা শপথ করো যে আগামী 21 দিন তুমি তোমার জীবনের সেরা পরিশ্রমটা করবে, কুত্তা দৌড় পরিশ্রম। হ্যাঁ, মানে কুত্তা মারা দৌড় বলে না, যে কুত্তা কুত্তা মারা পরিশ্রম করা। তুমি নিজেকে শপথ করো যে আগামী 21 দিন তুমি জীবনে কুত্তা মারা পরিশ্রমটা করবা। পড়ালেখা করতে ভালো লাগুক চাই না লাগুক, ডাজন্ট ম্যাটার। চান্স পেতে চাইলে এটাই করতে হবে, এটা সবার জন্য সত্য। আগামী 21 দিন জীবনের সর্বোচ্চটুকু নিংড়ায় দিয়ে রিভিশন দেওয়ার চেষ্টা করো, প্রশ্ন সলভ করো, পড়ার চেষ্টা করো ভাই। এখানে আর মনে কি আসতেছে, কেন আসতেছে, মোবাইল টোবাইল সবগুলাকে ফি সাবিলিল্লাহ করে দাও, আল্লাহর কাছে পাঠিয়ে দাও, উৎসর্গ করে দাও। এইসব আর নিজের মনকে এত প্রায়োরিটি দেওয়ার দরকার নেই তাহমিদ। মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়ে গেলে পরে দেখবে যে আবার সব ভালো লাগা শুরু করছে। নিজের কাছে শপথ করো যে ভাই আমাকে পড়তে হবে। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছি। আর একটা খুব প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি মানে মনে করেন বুটানি বা প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্ট, বুটানি মনে করেন 3 থেকে 4টা চ্যাপ্টার আছে, এগুলো আমি এনে পারতেছি না, বাকি সবগুলো চ্যাপ্টার থেকে পারতেছি। কারণ আমি কি ওইগুলাই পড়বো, শুধুমাত্র ওইগুলাই এখন পড়বো, না সবগুলো একসাথে মিলিয়ে পড়বো, এটা বুঝতেছি না আর কি। 3 থেকে 4টা চ্যাপ্টার পারতেছো না? না পারতেছি না, আবার বলতে খুব বেশি কনফিউশন হচ্ছে, বেশি কনফিউশন আসতেছে মাথায়, ও, মানে ওটার জাস্ট এসেনশিয়াল 500তে যে টপিকগুলো দিয়েছি
হ্যাঁ, জি 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 জি। ওই টপিকগুলো পড়বা, আর কিছু পড়বা না, এত প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা বুঝনি? ভাইয়া। জি ভাইয়া ঠিক বুঝতে আছে। পারছি। আ- আরেকটা প্রশ্ন ভাইয়া, আপনি ওকে। ভাইয়া আমাদের সাকিব ভাইয়াকে প্লিজ দয়া করে একবার বলবেন। আমি মানে অনেকবার প্রশ্ন আপনাদের এই যে ডিসকাশন গ্রুপে বলছি যে আমাদের গুণগত রসায়ন লাস্টে কিছু টপিক যেমন কলাম ক্রোমাটোগ্রাফি, তারপর মানে এই 2-3টা টপিক আছে, এগুলা ভাইয়া পড়ান নাই। সঞ্জয় দাদা পড়ান নাই, অনেকবার বলছি অনেকবার কে বলছি পড়ায়নি, তো। কে পড়ায়নি? সঞ্জয় দাদা, মানে পড়ানোর কথা ছিল কার? সঞ্জয় দাদাই পড়াবেন, মানে উনার এইটা ছিল, কিন্তু উনি হ্যাঁ, পড়ান না। আমি মনে করি কমেন্ট করার চেষ্টা করছি বা ডিসকাশন গ্রুপে দিচ্ছি, কিন্তু ওরা আমার অ্যাপ্রুভ করে নাই, মানে এত এত পরিমাণ রাগ উঠছে। তারপর আমি ডিসকাশন গ্রুপে অ্যাপ্রুভের কেস, ডিসকাশন অটো অ্যাপ্রুভ হয় না? না ভাইয়া, ওকে অ্যাপ্রুভ হয় না, আমারটা ডিক্লাইন করে দেওয়া হয়। মানে তোমার কি ক্লাসের কি আমাদের কোনো অংশ বাকি আছে, মানে এটা বলছো তুমি? জি ভাইয়া, মানে লাস্টে কলাম ক্রোমাটোগ্রাফি এবং এই দুইটা মানে একটা দুইটা যে মানে টপিক বাকি আছে এখনো, মানে আপনি সাকিব ভাইয়াকে বলবেন প্লিজ মানে এইটা দেওয়ার জন্য। সঞ্জয় দাদা আচ্ছা, একটু আমি বেশি আমি দিচ্ছে। আমি আমাদের হাতে তো সময় আছে, আরো 7 দিন সময় আছে ক্লাস নেওয়ার, তো আমি কথা বলছি, এটা সলভ করা যাবে। মানে সাকিব ভাইয়াকে বলবো নেওয়ার জন্য, জি তাহমিদ, ভাইয়া, সাকিব ভাইকে প্লিজ। তাহমিদ অ্যাভেলেবল আছে কিনা দেখি, ও ভালো এটা কভার করে দিবে। ঠিক আছে, আমি দেখছি। মানে তোমাদের এটাতে কনফিউশন হচ্ছে তোমার, তাই তো? জি জি, এইটাতে কনফিউশন হচ্ছে। এগুলা আচ্ছা তো মানে শর্ট সিলেবাসের বাইরের টপিক, এই জন্য আমি কিছুই বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এটা কি ক্লাসটা কি আগেই হয়ে গেছিল এইচএসসি পরীক্ষার, সেজন্য পড়ানো হয়নি নাকি না? জি জি জি, মানে আমার কাছে লাগতেছে এইরকম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, ধন্যবাদ, সালাম আলাইকুম। ঠিক আছে। আচ্ছা ফাইন। হাসান, আমার একটা প্রশ্ন হচ্ছে, বায়োলজি বাদ দিয়ে বাকি সব সাবজেক্ট ফুল সিলেবাস পড়েছি, প্রচুর প্রশ্ন সলভ করেছি, কিন্তু বায়োলজির শর্ট সিলেবাস কিছু এক্সট্রা চ্যাপ্টার থেকে প্রায়শই, যেমন উদ্ভিদ বায়োলজিতে, এগুলোতে ফোকাস দেওয়া উচিত নাকি আগে যে হাসান, তুমি যেহেতু এক্সট্রা চ্যাপ্টারের সিলেবাসগুলো ঠিক মতো পড়ো নাই, আমি তোমাকে বলবো, আমি এসেনশিয়াল 500 বইয়ে যেই টপিকগুলো এই চ্যাপ্টারে, শুধু ওই টপিকগুলো পড়বা, সব পড়ার দরকার নেই। হয়তোবা হাতে কোনো একটা চ্যাপ্টার থেকে 5টা টপিক দিছি, শুধু সেগুলো পড়ো, কমন পাইলে সেখান থেকেই পেয়ে যাবা। হাসান, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ওকে, হাসানের প্রশ্ন উত্তর দিয়েছি। আর কার প্রশ্ন বাকি? অনেকজন কথা বলতে চায় এখনো, আমি আর দুজনের সাথে কথা বলবো বাবারা, আর সুযোগ সময় কোনোটাই নাই এই মুহূর্তে। তোমরা আশা করি সবার প্রশ্নের উত্তর হয়ে দিয়ে দিয়েছি। কে বলবা? আচ্ছা ঠিক আছে, ফাইন, একটা ছেলে একটা মেয়ে, না হলে খুব বাপরে। আমি যারা যারা কথা বলতে চেয়েছো সবাইকে অনারেবল মেনশন দিচ্ছি: বৃষ্টি, লামিয়া, মারুফ, নুরুন নাহার, সঞ্জীব, রোদেলা, তালহা, সুমাইয়া তাবাসসুম, সিরাজুল ইসলাম, তারপরে মাজহারুল, ইশরাক, নয়ন, সামি, নাদিম, মিম, আলামিন। বাট এখানে যে র্যাঙ্ক অনুসারে হাত তুলেছে সেই অনুসারেই দিতে বাধ্য হচ্ছে আমি। বৃষ্টিকে কথা বলার সুযোগ দিচ্ছি, কারণ ওই বোধহয় সবার আগে হাত তুলেছে, জুমে তো তাই দেখাচ্ছে। বৃষ্টি, বলো বাবা। বৃষ্টি, আহা, বৃষ্টি চলে গেছে। লামিয়া, লামিয়া বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বাবা, কি খবর আপু, বলো তো। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে প্রতিদিন আমি এক্সাম দিচ্ছি, এক্সামে আমার মার্ক আসে 60 থেকে 70-র মধ্যে। কিন্তু ভাইয়া এখানে প্রবলেম হলো, আমি যে মার্কেট ডিস্ট্রিবিউশন দেখি, কারেক্ট অ্যান্সার ম্যাক্সিমাম হয় 70 থেকে 75 প্লাস, আচ্ছা আচ্ছা। কিন্তু ভুলের পরিমাণটা একটু বেশি হয়, যেমন মাঝে মধ্যে 20-22টাও ভুল হয়ে যায়, যার কারণে হ্যাঁ আমার মার্ক অনেক বেশি কমে যাচ্ছে। এখন ভাইয়া এটা আমি কিভাবে সলভ করতে পারি? কেননা ভাইয়া আমি যখন কোশ্চেন দাগাই, মানে যেগুলো আমি পারি সেগুলোই প্রথমে দাগাই, হ্যাঁ এরপরে উম, আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যেই যেগুলো আমি পারি ওগুলো কমপ্লিট হয়ে যায়। তারপরে ওই যেগুলো দাগানো হয়নি ওগুলা কভার করি, মানে মনে হইলে ওগুলা দাগায় দিই। কোশ্চেন একবারে ছেড়ে আসি, সেটার পরিমাণও বেশি না, কম থাকে মোটামুটি। কিন্তু ভাইয়া লাস্টে দেখা যায় যে অনেক বেশি ভুল হয়েছে, যার ফলে আমার নেগেটিভ মার্কিং বেশি হয়ে গেছে, এন্ড নাম্বারটাও কমে আসতেছে। এটা আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি ভাইয়া? মানে প্রথম কথা হলো যে তুমি পারার না পারার কিছু অংশ থেকেই যাচ্ছে, সেগুলো কিভাবে প্রিভেন্ট করা যায়। তো এখন না পারার দুটো কারণ বা তিনটা কারণ সাধারণত থাকে। একটা হলো যে তুমি ওই টপিকটা পড়োনি, আনকমন, সেটা এক্সট্রা টপিক থেকে আসছে, বা তুমি যে লাইনটা পড়েছো সেই লাইনের বাইরে থেকে দাগানো লাইন পড়েছো, বা ওই পেজের ওই লাইনটাতে পড়োনি, ওইখান থেকে প্রশ্ন করেছে, মানে তোমার পড়া হয় নাই, সেটা একটা ঘটনা হতে পারে। যদি এই ঘটনা হয় তাহলে তোমার সমাধান হলো এটা পড়া বাড়াতে হবে। এক্সট্রা সিলেবাস থেকে যদি আসে, মানে অন্য ও রাইটারের বই থেকে যদি আসে, তাহলে অন্য রাইটার পড়াটাই এটার একমাত্র সমাধান, এটার অন্য কোনো সমাধান নাই। দুই, পারা জিনিস ভুল করলাম,
এইটাতে তোমার কাজ করার সুযোগ আছে। পারা জিনিস ভুল করলে তাহলে বুঝতে হবে যে তোমার পড়াটা ভালো হয়নি। তুমি যখন একটা জিনিস পরীক্ষার হলে গিয়ে পারবা না, বুঝবা যে সেটা তুমি আসলে কখনোই ঠিক মতো পড়াটা ভালো করে তোমার ব্রেনের মধ্যে ঢুকেনি। এটা সবার জন্য সত্য। তুমি তুমি বলে ভাই আমি কালকে রাতে প্রচুর পড়ছি, পরের দিন পরীক্ষায় 50 পাইলা, এর অর্থ এইটাই বোঝায় যে তুমি পড়েছো কিন্তু পড়াটা ব্রেনের মধ্যে কনসেপচুয়ালি ঢুকেনি। তো এই তো ঘটনা বাবা। এখন বিষয় হলো যে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ঘটনা কোনটা ঘটছে তোমার সাথে। 100 মধ্যে 70 পাচ্ছ, বাকি 30 পাচ্ছ না, সেটা আনকমন আসছে কিনা। যদি আনকমন আসে তাহলে পড়ালেখার পরিধি বাড়াতে হবে। আর আগামী 20 দিনে এখন আর পড়ালেখার পরিধি বাড়ানোর খুব বেশি সুযোগ নাই। এখন যেটা করতে হবে সেটা হলো ওই যে যে কোনো একটা বইয়ের, আবারও বলছি, এখন চ্যাপ্টার ধরে ধরে একটা 200 থেকে 300 করে প্রশ্ন সলভ করে যেতে হবে। 200 থেকে 300 করে প্রশ্ন সলভ করে করেই যেতে হবে, তাহলে সবগুলো টপিক কাস্ট হয়ে যাবে। তো এটা আরো আগে থেকেই পড়ার রেফার, তুমি যদি পড়ার পড়ার কাভারিংটা অনেকগুলো পড়া করে ফেলতে তাহলে দেখবে যে তোমার কমন পাওয়ার হার বেড়ে যেত। লামি, আমি কি বুঝাতে পেরেছি ইস্যুটা? জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, তো আপু পড়তে থাকো, হতাশ হওয়া যাবে না। তুমি, আমি যে টেকনিকটা বললাম যে একটু 55টা চ্যাপ্টার একবার রিভাইজ শেষ করো প্রশ্ন সলভ করে, দেখবে যে সব হয়ে গেছে। হ্যাঁ, তো নিজেই বুঝতে পারবে যে ঝামেলাটা কোথায়। ওকে। 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 আচ্ছা, আর হাত তুলে সামনে আছে মারুফ। মারুফকে সুযোগ দেওয়ার মাধ্যমে আজকে সেশন ইতি টানতে হবে। আহ মোটিভেশনাল সেশন, প্রবলেম সলভিং সেশন, এর বেশিক্ষণ চালানো অনুচিত। মারুফ বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মারুফ বলো। ভাই আমার কোশ্চেন ছিল যে আমার এইচএসসি তে একটা চ্যাপ্টারের মেইন বইটা পড়া হয় নাই, যে কোনো একটা চ্যাপ্টারের। তো ওইটার কনসেপ্ট আল্লাহর রহমতে ক্লিয়ার আছে। তো এখন দাগানো বইটা, মানে দাগানো লাইনটা কিভাবে দ্রুত পড়বো সেটা যদি একটু বলতেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তো জাস্ট দাগানো লাইন রিডিং পড়বা, তথ্যটা পড়বা, পড়ে দেখলা যে লাইনটা কি বুঝতে পারছি কিনা। ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটা কখনোই তুমি ওই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার, ধরো ভেক্টর শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার। এখন তুমি একটা লাইন পড়লা, লন রোলার ঠেলার চেয়ে টানা কঠিন, ধরো এটাই পড়লা। এখন প্রশ্ন হলো যে এটা পড়ে তুমি বুঝতে পারলা কি পারলা না। তোমার যদি, তুমি তো বললা কনসেপ্ট ক্লিয়ার, তার মানে তুমি বুঝতে পেরে গেলা। আর তুমি যদি দেখো যে না এটা বুঝতে পারছি না, তাহলে কি করবো? তাহলে এখন যেটা কাজ হবে, ধরো তুমি এটা বুঝতে পারলা না, ফিজিক্সের ক্ষেত্রে যদি হয়, ঝাড়া মুখস্থ দিতে হয়। কি কঠিন? ঠেলা কঠিন, শেষ। খেলাতে ঠ আছে, কঠিনে ঠ আছে। এই হলো মেডিকেলের ফিজিক্স। এখন তাহলে মুখস্থ দিতে হবে, আর 20 দিন সময় আছে। এখন তার কনসেপ্টের গভীরে যাওয়ার সুযোগ নাই। ওইটার কনসেপ্ট গভীরে ঢুকতে যাবে, বায়োলজি 5টা চ্যাপ্টার রিভিশন করতে পারবে না। বুঝো নাই? তো এই সিস্টেমে যেতে হবে। মারুফ, বোঝাতে কি পেরেছি? মারুফ, বুঝতে পেরেছো? জি ভাই, ক্লিয়ার। থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। সবাই একসাথে বলো, এই সেশনটা কি কার্যকরী ছিল? এরকম সেশনের কি আর দরকার আছে? থাকলে আমরা নিব, সমস্যা নেই। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সবাই তো বলতে পারবা কিন্তু সবার কথা ওয়ালাইকুম শুনতে পাবো ভাইয়া। না। আমার প্রশ্নের উত্তর তোমরা শুনে দাও, এরকম সেশন কি ভবিষ্যতে নেওয়ার দরকার হবে কিনা, সেশনটা কার্যকরী ছিল হ্যাঁ, কিনা। লাস্টের দিকে আরেকটা নিয়েন। অনেক বেশি কার্যকরী লাস্টের ছিল। দিকে আরেকটা নিব, ঠিক আছে। লাস্টের দিকে আরেকটা নিলে ভালো হবে। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার 7 দিন আসসালামু আগে একটা নিব, আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, 6 এক দিন আগে সপ্তাহ একটা আগে নিব, একটা নিলে ভালো হবে। 6 দিন আগে একটা নিব, হ্যালো যেটা ভাই, স্ট্র্যাটেজি নিয়ে ভাই আলোচনা আমার কথা করবো। কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই। হ্যাঁ, সবার কথাই শুনতে পাচ্ছি। ভাই সবার আমি কথা। আমার একটা লাস্ট লাস্ট কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। ভাই আমার সিলেবাস মোটামুটি শেষ, শেষ পর্যায়ে। এখন আমি রিভিশন দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আহ, ভাই আমার মানে এই 20 দিনের ভেতরে টোটাল রিভিশনের আমার যে প্ল্যান, নিজস্ব প্ল্যান, এই রিভিশন অনুযায়ী আমার আপনার শেষ হবে মোটামুটি 4 বার। এখন হ্যাঁ, ভাইয়া, ভেরি গুড। তারপর প্রশ্ন বলো দ্রুত। হ্যাঁ আমার এই 4 বারের ভিতরে আমি কি প্রথমবার যখন রিভিশনটা দিচ্ছি, এই রিভিশনে আমার কি টোটাল বই, মানে টোটাল যে বইগুলো আছে সবগুলোই পড়া উচিত হবে, নাকি হচ্ছে আপনার শুধুমাত্র ইম্পর্টেন্ট? প্রথম রিভিশনে সব পড়া উচিত। তুমি যদি এভাবেই প্ল্যান করো যে আমি 4 বার আরো কয়েকবার রিভিশন করবো, তাহলে প্রথম রিভিশনে যা যা পড়েছো ফানেলের মতো গুছায় আনা উচিত। রিভিশনকে প্রথমে সব পড়া উচিত, তারপর আচ্ছা, আস্তে আস্তে আসসালামু কমিয়ে আলাইকুম। আনা উচিত। আচ্ছা আচ্ছা বেনিফিট। বুঝতে পেরেছি? ভাই আচ্ছা ভাই, আর একটা জিনিস ছিল কি, যে মার্ক যা আসছে কোচিং এ, আমি রেটিনাতেও আছি অফলাইনে, তা আলহামদুলিল্লাহ ভালো। এখনো এমন কোনো আমার বন্ধু বান্ধব বলেনি যে আমার সমানে মার্ক পাইছে। তুমি কি আলহামদুলিল্লাহ, এখন খুলনায় বাড়ি আমাকে নাকি এইভাবে তোমার? কন্টিনিউ কর।
জি তোমার বাড়ি খুলনা নাকি? ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আমি খুলনার। হ্যাঁ হ্যাঁ, বলো। মার্ক যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো, এখনো কেউ মার্ক বলেনি। এখন কি হ্যাঁ এভাবেই চালানো উচিত নাকি আরো জোর দেওয়া উচিত? ভাই, তুমি অলরেডি সবার চাগায় আছো, তো তুমি আর আহ, বাবা তুমি, আমি তোমার জন্য, তোমারই জন্য কিন্তু আমি সবার শুরুতে বলছিলাম, একদম সবার শুরুতে, যে 80+ পাচ্ছ নিয়মিত, সে জাস্ট নিজেকে ওভার বার্ডেন করো না। তুমি বোধহয় শুরুতে লাইফে জয়েন করোনি, যা পড়ছো। না ভাই, আমার একটু দেরি হয়েছে, আমার একটু দেরি হ্যাঁ, হয়েছে আমি লাইভে তোমারই আসতে। জন্য, তোমাদের যারা 80+ পাচ্ছ রেগুলার, তাদের জন্য নিজেকে ওভার বার্ডেন করো না। আর বেশি জোরে দৌড়ালে দেখা যাবে যে অনেক সময় ব্রেক ফেল করে যায়, বুঝো নাই, গিয়ার বক্স জি ছিঁড়ে যেতে পারে। যা করছো এতেই ভালো মতো চান্স হয়ে যাবে। দোয়া করি ডিএমসি তে চলে আসো। কি নাম তোমার? ভাই, আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল, ভালো মতো পড়ো, ঢাকা মেডিকেলে আসলে দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া আমি আর ভাই, আরেকটা আরেকটা আমার একটা বিষয়, আর একটা আসসালামু বিষয়। আলাইকুম ভাই, ভালো থাকবেন। বাদ দিলাম সেশন। একটা কোশ্চেন ছিল পড়ালেখা, মানে এই টপিকে না ভাই, অন্য একটা টপিকে। বলো বাবা, শুনছি। ভাই আমি মানে কোনোভাবে ভাই ঘুম কন্ট্রোল করতে পারতেছি না ভাই, আমার মানে যে কোনো মানে যা কফি উপায় খেয়ে আছে ফেল, সবকিছু, কফি খেয়ে ফেল। আমার ঘুম কন্ট্রোল করতেছে না ভাই, কি করা যায় বলেন? তুমি কি টেবিলে বসে ঘুমাই যাও? জি ভাই, টেবিলে বসে ঘুমাইতে, ঘুম আসলে ভাই আমি মানে চোখে মানে কিছু দেখি না, তোমার এরকম থাইরয়েড অবস্থা। হরমোনের পরীক্ষা করা আছে? এটা কি গত কয়েকদিন ধরে শুরু হয়েছে নাকি আগে থেকেই ছিল? না ভাই, এটা আমার অনেক আগে তাহলে থেকে তোমার থাইরয়েড হরমোনের পরীক্ষা স্কুলে করাতে হবে। থাকতে। আর আমি আমি সাজেশন, আমি তোমাকে না দেখে এটা কমেন্ট করতে পারবো না। অনেকগুলো কারণ আছে হাইপার সমনোলেন্সের, মানে বেশি বেশি ঘুম আসার। তো এটা জানতে হবে তোমার কারণটা কি। থাইরয়েডের সমস্যা থাকতে পারে, বা তোমার যদি ওজনগত সমস্যা থাকে, অনেকের ওজন ব্যথা, ওজন বেশি থাকে, রাতে ঘুম ভালো হয় না, সবাই বলে। তাহলে ইস্যু ওজন হতে ভাইয়া পারে। আমার একটা কোশ্চেন ছিল, আর একটা আর আর একটা একটা কোশ্চেন ছিল। বিষয় বলা ছিল ভাই, ভাইয়া তুমি আমি ডাক্তার আরেকটা দেখাও। বিষয় বলা ছিল। প্রচুর ভাইয়া পরিমাণে ভাইয়া মানে ব্ল্যাক কফি খাই ভাইয়া, তারপরে আমার কাজ ব্ল্যাক হইতেছে না, কফি এখন ট্যাক আমি কফি কি খেয়ে করবো কাজ আমি হবে না তো। বুঝতেছি না ভাইয়া। ব্ল্যাক কফি ট্যাক কফি খেয়ে কাজ হবে না তো। এটা তো যদি থাইরয়েডের সমস্যা হয়, তুমি অটোমেটিক ঘুমায় যাবা। যদি এটা তোমার ওই হাইপার সমনোলেন্স কোনোটা হয়, ক্যাটাপ্লেক্সি বলে এটাকে, ক্যাটাপ্লেক্সি, যদি ক্যাটাপ্লেক্সি হয়, তাহলেও তোমার বেশি বেশি ঘুম আসবে। বেশি বেশি ঘুম আসা একটা রোগ, এই রোগটা এভাবে সমাধান হবে না। আমি ভাইয়া একজন মেডিসিন ভাই, বিশেষজ্ঞের সাথে। ভাই আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আরে বলে আমার ফেলো একটা দ্রুত। কোশ্চেন আছে। ভাই, আর একটা বিষয় হচ্ছে কি, আমি তো সব কোশ্চেন সলভ কে, করছি, সিরাজুল এখন কি আবার? বোর্ড কোশ্চেন যে, হ্যাঁ বোর্ড ভাইয়া কোশ্চেন আমার গুলো একটা কোশ্চেন আছে। সলভ করছি, কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আবার কি সলভ করবো আরেকবার, নাকি অনুশীলনী গুলো বেশি জোর দিব ফিজিক্স কেমিস্ট্রির একবার সলভ ক্ষেত্রে? করতে হয়েছে, অনুশীলনী জোর দে। একবার সলভ করছিস, হয়ে গেছে। ভাইয়া আচ্ছা আমার ভাইয়া যে একটা আমি প্রশ্ন ছিল। মডেল ভাইয়া টেস্ট, যার ভাইয়া আমি প্রশ্নটা না অনেক এটাই কনফিউজ লাস্ট, হয়ে যাই। যার প্রশ্নটা ভাইয়া শুনতে পাবো তারটা উত্তর দেবো। ভাইয়া বিভিন্ন রাইটার্সের বইয়ের মধ্যে যে বহুপদীগুলো আছে সেগুলো কি সলভ বহুপদীবাদ, করবেন নাকি? বহুপদীবাদ। ভাইয়া শৈবাল ও ছত্রাক কি জি করবো ভাইয়া। ভাইয়া? এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, শৈবাল ছত্রাক কি। শৈবাল ছত্রাক, আমি এসেনশিয়াল 500-তে একটা চ্যাপ্টার চার্ট গুছাই দিছি, চার্টটা ঝাড়া মুখস্থ কর, কয়েকটা ওইটা চার্ট। তো কনফিউশনও ভাইয়া অনেক বেশি, মানে যদি সব একান্তই না পারিস, যতটুকু পারিস ততটুকু কর, না হলে বাদ দে। কয় মার্ক আসবে? সর্বোচ্চ 1 মার্ক। ওই 1 মার্ক দিয়ে কি হবে? মানে ভাইয়া কি এই হবে যে বলতো? ওই 1 ভাইয়া মার্ক আমার যদি না কথা পারিস শোনা তাহলে কি যাচ্ছে? হবে? ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো সুমাইয়া। ভাইয়া ভাইয়া সেশনটা আমি অফ যে করে দেন ড্রিম একটা। পেপার কিনছি, তো আমি সলভ করতেছিলাম, ভাইয়া কিন্তু ভাইয়া আমাকে আমাকে হচ্ছে বলবেন ভাইয়া, অনেকক্ষণ হ্যাঁ টাইম 10 আছে। হ্যাঁ, তারিখ থেকে তো কোচিং বন্ধ। তো আমি কি এখন থেকেই সব সলভ করবো, না 1 তারিখ থেকে করার জন্য রেখে দেবো? এটা কোনো প্রশ্ন হলো? তোমার যখন ভালো লাগে তুমি করো। ভাই আমি আর অনেক একটা বিষয় ভাই, কনফিউজ আর হয়ে একটা গেছি বিষয়, ভাই। আমার আর একটা প্রশ্ন ছিল ভাই, একবার প্লিজ। ভাইয়া আরে বলো, প্রশ্ন বলো দ্রুত। পরীক্ষার আগের শেষ রাতে করে কি দেন কি তাহলে। করবো এগুলো যে কি না, আগের রাতের স্ট্র্যাটেজি নিয়ে ডাইজেস্টটা আরেকটা লাইভ কিভাবে করবো, হবে? চিন্তা করো না। ভাইয়া পরীক্ষার 7 আর দিনের আগে এক্সামের লাইভ সময় করবো। না ডাইজেস্টটা অনেক কিভাবে কনফিউজ হবে? হয়ে যায়। ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে না ভাই, পরীক্ষার আগের রাতে বিষয়টা নিয়ে আরে আরে পরীক্ষার আগের পরীক্ষার রাতে আগে কি রাতে আলাদা লাইভ প্রশ্ন করবো, হলো রে বলো। ভাই? ভাই আলাদা লাইভ ভাইয়া করবেন। আপনার ডাইজেস্টটা কিভাবে করবো? হ্যাঁ আমি কি ভাইয়া ভাবতেছি ডাইজেস্ট এক্সাম কি দেওয়া ঠিক হবে মেডিকেলে? কি? ভাইয়া থ্যাংক ইউ সো মাচ।